চলো, আজকের ক্লাসটা সত্যিই খুব ইম্পর্টেন্ট। হুম। কারণ এক একটা প্রশ্নে প্রায় এক একটা চ্যাপ্টার লুকিয়ে আছে। খুব মন দিয়ে করব আমরা, হ্যাঁ। চলো, তো দেখা যাক প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে, নেম দ্য ভিটামিন হুজ ডেফিসিয়েন্সি কজেস এক্সেসিভ ব্লিডিং। বলো, অ্যান্সার দাও। বাকি ভিটামিন এ, ঠিক আছে। আচ্ছা, ভিটামিন এ বলে যে অপশন, ভিটামিন এ বলে যে, আচ্ছা ঠিক আছে, শুনতে পেয়েছি। ভিটামিন এ, তার ইয়ে নাম কি, সাইন্টিফিক নাম কি? তাড়াতাড়ি। রেটিনল। বলতে থাক। কে? ফাইলোকুইনন, নট ফিনালোকুইনন, ওটাকে বলা হয় ফাইলোকুইনন। ফাইলোকুইনন। মেলানো, হ্যাঁ, ফিলিওকুইনন বলে না, ফাইলোকুইনন বলে, সেটা বললাম। ঠিক আছে। এবার এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। দেখো, খুব জেনারেলি আমরা কি জানি না, ভিটামিন দুটো ক্যাটাগরির হয়। ভিটামিন হয় কটা ক্যাটাগরির? দুটো ক্যাটাগরির। কি কি? একটা হচ্ছে যারা ফ্যাটে ফ্যাটে সলিউবেল, হ্যাঁ, ফ্যাটে সলিউবেল মানে ফ্যাট সলিউবেল। আর একটা হয় কি, ওয়াটার সলিউবেল। খুব খুব মন দিয়ে শুনবে, হ্যাঁ, কথা কম বলবে, মন দিয়ে শুনবে আজকে। এরপর তাহলে ফ্যাট সলিউবেল ভিটামিন কোনগুলো সেগুলো আমাদেরকে জানতে হবে, আর ওয়াটার সলিউবেল কোনগুলো সেগুলোও আমাদেরকে জানতে হবে। ফ্যাট সলিউবেল যে ভিটামিন, সেটা হচ্ছে এ, ডি, ই এবং কে। এটা হচ্ছে কি ফ্যাট সলিউবেল। আর যদি বলা হয় কি ওয়াটার সলিউবেল কি, না তারা হচ্ছেন বি আর সি। ঠিক আছে, এটুকু তোমরা সবাই মোটামুটি জানো। এরপরে আমরা আজকে জানবো ভিটামিন বি সম্পর্কে এবং ভিটামিন সি সম্পর্কে, পুরো একদম ডিটেলসে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, ভিটামিন এ যদি কারুর শরীরে ডেফিসিয়েন্সি দেখা যায় কি রোগ হয়? রাতকানা, ব্লাইন্ডনেস বা রাতকানা। আর ভিটামিন কে যদি কারুর শরীরে কমে যায়? রক্ততঞ্চন হবে না। রক্ততঞ্চন কথাটার মানে কি? মানে হচ্ছে ব্লাড ক্লটিং, মানে হচ্ছে ব্লাড ক্লটিংটা হয় না। তাই তো? হ্যাঁ, ব্লাড ক্লটিংটা হবে না। তাই তো? বেশ। আর এটা কি বলে, আরেকটা হচ্ছে অস্টিওপোরোসিস। আরেকটা রোগ হয় যেটা কি? ভিটামিন কে না ভিটামিন ডি? ডি। তাহলে আমি তাহলে আমি মানে ভুল বলছিলাম। ঠিক আছে? তাই হোক। এরপরে বাকি যেগুলো আমরা জানবো সেগুলো কি, কি? বাকিগুলো কি? ভিটামিন কে সম্পর্কে জানবো, মন দিয়ে দেখতে থাকো। ভিটামিন বি বি সম্পর্কে জানবো। ভিটামিন বি এর অনেক কটা ভাগ আছে, তাদের সম্পর্কে আগে জানি। প্রথম জানবো কি, ভিটামিন বি 1। তার সাইন্টিফিক নাম কি, না সেটা হচ্ছে থিয়ামিন। কোথায় দ্রাব্য? না অবভিয়াসলি জলে দ্রাব্য। ডিজিজ কি কি হয় যদি ডেফিসিয়েন্সি হয়, তাহলে কি কি ডিজিজ হয়? বেরি বেরি। ঠিক আছে। কি কি রোগ হয়? বেরি বেরি। তারপরে হচ্ছে রিঙ্কেল বা কারাসকফ, রিঙ্কেল কারাসকফ সিন্ড্রোম, মানে গায়ে চাকা চাকা দাগ বেরোয় আর কি, বুঝতে পেরেছো তো? হুম। তাহলে প্রথম রোগ হচ্ছে কি বেরি বেরি, আর দ্বিতীয় রোগ কি না রিঙ্গেল কারাসকফ সিন্ড্রোম। ওকে। আচ্ছা, এর সোর্সেস গুলো কোথায় কোথায় আছে? না পর্ক, যেটা তোমরা কিসের মাংস বলো ওটাকে, পর্ককে? চোরের মাংস। হ্যাঁ, হ্যাঁ। ওটমিল, ব্রাউন রাইস, ভেজিটেবল, যেমন হচ্ছে পটেটো, লিভার, এগস, এগুলো থেকে পাওয়া যায়। তাহলে আমাদের ভিটামিন বি 1 কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা জানবো কি ভিটামিন বি 2 সম্পর্কে। তার সাইন্টিফিক নেম কি, না সেটা হচ্ছে রাইবোফ্লাভিন। রাইবোফ্লাভিন। এটাও কিসের দ্রাব্য? ওয়াটারে দ্রাব্য। ঠিক আছে। এটা যদি কারুর শরীরে কমে যায়,
তাহলে কি হয় না এরিবোফ্লাভিনেসিস। কি বললাম? এরিবোফ্লাভিনোসিস বা ভিনেসিস একই ব্যাপার। এরিবোফ্লাভিনোসিস এ একটা রোগ হয়। আচ্ছা, প্রথমত বলে রাখি আমি বায়োলজির লোক নই, তাই বেশি ডিটেলস আমি যাচ্ছি না। ঠিক আছে? না, ডায়েরি প্রোডাক্টস, বানানাস, পপকর্নস, গ্রিন বিনস, তোমাদের বাড়িতে বা ফোনেতে একটা সফটওয়্যার আছে বা খুবই ইউজফুল সেটা, সেটাতে ইউজ করো। গুগল যেটাকে নাম দেওয়া হয়েছে, ইউজ করবে, পেয়ে যাবে সব। ভিটামিন, এই যে সার্চ করে নেবে যে কি হয় কি না হয়, সব পেয়ে যাবে। ভিটামিন বি 3, এর যদি বলা হয় যে সাইন্টিফিক নাম কি, না সেটা হচ্ছে কি না নিয়াসিন বা নিয়াসিনামাইড। কি নাম বললাম? নিয়াসিন বা নিয়াসিনামাইড। এটাও কিসের দ্রাব্য? ওয়াটারে দ্রাব্য। ডিজিজ কি কি হয় না প্যালেগ্রা। এটা খুব একটা ইম্পর্টেন্ট রোগ, আরবি বারবার জিজ্ঞেস করে প্যালেগ্রা রোগ কিসে হয়, কার কমে হয়? ভিটামিন বি 3 অভাবে হয়। দেখো প্রথম অপশন থাকবে ভিটামিন A B C D, তাহলে তোমরা বি করে এলে। তারপরে যদি আবার বি এরও ডেরিভেশন দেয়, মানে বি এরও যদি ভাগগুলো জানতে চাই, তাহলে হবে কি ভিটামিন বি 3। এটা আমরা কোথা থেকে, ভিটামিন বি 3 আমরা কোথা থেকে পাই? মিট, ফিশ, এগস, মাশরুম, ট্রি নাটস, অল কাইন্ড অফ যে ট্রি নাটস গুলো রয়েছে আমাদের, সেগুলো থেকে আমরা পাই। বেশ, ভিটামিন বি 3 পর সেটা কি না ভিটামিন বি 5। ভিটামিন বি 5 এইটা কে বলা হয় প্যান্টোনিক অ্যাসিড। কি বলে? প্যান্টোনিক অ্যাসিড। এটা ওয়াটারে দ্রাব্য। ওকে, এইটার কমে মানে এইটার ডেফিসিয়েন্সির জন্য আমাদের শরীরে যে রোগটা হয় সেটা হয় প্যারেস্থিয়া বা প্যারেস্থিয়েসিয়া। ঠিক আছে, প্যারেস্থিয়াও বলে, এসটাকে সাইলেন্ট করে দেয়, বা প্যারেস্থিয়েসিয়া। এটাও আমাদের মিট থেকে, ব্রোকলি যেটা এখন শীতকালে পাওয়া যাবে, অ্যাভোকাডো, হ্যাঁ অ্যাভোকাডোও শীতকালে পাওয়া যায়, তাই না? অ্যাভোকাডো তো 12 মাসই পাওয়া যায়, এখন এখন তো সব জিনিসই 12 মাসই পাওয়া যায়, তবে এগুলো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায়, তাই না? মনে থাকবে কি মনে থাকবে না? এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভিটামিন বি 6। এর নাম কি না পাইরিওডক্সাইড বা পাইরিডক্সাইড। ঠিক আছে, এই পাইরিওডক্সাইডকে বলা হয় বা পাইরিওডক্সাইডকে বলা হয় পাইরোডক্সামাইড বা পাইরোডক্সাল। এই দুটো নামও জানতে হবে ভাই, কারণ তোমরা রেলের পরীক্ষা দিতে যাবে। পাইরোডক্সাইড, পাইরোডক্সামাইড, পাইরোডক্সাল, এসএসসি এমটিএস 2019। পাইরোডক্সাল, এটা মানে কোন ভিটামিনের সাইন্টিফিক নাম এসে গেছে, সার্চ করিস। এটাও হচ্ছে ওয়াটারে দ্রাব্য, এবং তার সাথে সাথে এটা হচ্ছে কোন কোন রোগের জন্য দায়ী না অ্যানিমিয়া, পেরিফেরাল নিউরোপ্যাথি, এইসবের জন্য দায়ী। মনে থাকবে কি মনে থাকবে না? আশা করি মনে থাকবে। এটা কি থেকে পাওয়া যায়? মিট, ভেজিটেবলস, ট্রি নাটস আর ব্যানানাস থেকে। ওকে, নেক্সট। কোনো ধারণা নেই আমার। আচ্ছা, ভিটামিন বি 7, এর নাম কি বায়োটিন। এর সাথে তো 7 এর কোনো মিলই নেই, তাহলে কি তার জন্য এসছে? ওরকম কোনো মানে হয় না। এরপরে হচ্ছে কি ওয়াটার, এটাও হচ্ছে কি ওয়াটারে দ্রাব্য। ওকে, এটার জন্য কি হয় ডার্মোটাইটিস বা এই ডার্মোটাইটিসই বলে এটাকে, ডার্মোটাইটিস, ডার্মোটাইটিস। এটা কোথা থেকে পাওয়া যায়? র এগ ইয়োগ যেটা আর কি, হ্যাঁ সেটা থেকে আমরা পেতে পারি, মানে খেলে ওটা থেকে আমাদের ভিটামিন বি 7 পাবো। লিভার, পিনাটস, এগুলো থেকে আমরা পাই। নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ভিটামিন বি 9। এর যে ভাইটামার্স, আচ্ছা ভাইটামার্স কথাটার মানেই হচ্ছে এর যে আমরা যে বলি সাইন্টিফিক নেম, সাইন্টিফিক নেম একই কথা, কিন্তু ভাইটামার্স যা এর সাইন্টিফিক নেমও তাই। ফলিক অ্যাসিড বা ফলিনিক অ্যাসিড। দেখো ভাই, বলি সবাইকে বলি 2019 সালে যে আমাদের আরআরবি পেপার হয়েছিল তাতে ফলিনিক অ্যাসিড দিয়েছিল, ফলিক অ্যাসিড দেয়নি। খুব কেয়ারফুল, আমি প্রত্যেকটা সালকে অ্যানালিসিস করে বানিয়েছি কিন্তু। ঠিক আছে, ফলিনিক অ্যাসিড বা ফলিক অ্যাসিড, সেটা হচ্ছে ভিটামিন বি 9। এটাও সলিবিলিটি কোথায়? ওয়াটারে, কারণ ভিটামিন গোটা বি ভিটামিনটাই হচ্ছে ওয়াটারে দ্রাব্য, সুতরাং ভিটামিন বি 9 তো আর আলাদা কেউ নয়, তাই ওটাও তাই। এর ডিজিজ কি হয় না মেগালো ব্লাস্ট, একটা মনে রাখলেই হবে, মেগালো ব্লাস্ট। ওকে,
আর কি হতে পারে না, এটা প্রেগনেন্সির সময় অনেক সময় যে ডিজিজ গুলো দেখা যায়, যেমন হচ্ছে বার্থ ডিফেক্টস সাচ অ্যাজ নিউরাল টিউব ডিফেক্টস ডেফিসিয়েন্সি। মানে হচ্ছে তোমরা মনে রাখবে যে প্রেগনেন্সির সময় ভিটামিন বি9 এর অভাবের জন্য কিন্তু এফেক্ট পড়তে পারে। ঠিক আছে? আর কোথায় এফেক্টটা পড়ে না, সেটা হচ্ছে নিউরাল টিউবে, সেখানে ডিফেক্টটা দেখা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ডিজিজ সেটা কি না, মেগালো ব্লাস্ট। মনে থাকবে আশা করি, আশা করি সবার মনে থাকবে। জাস্ট আ সেকেন্ড, কেউ একজন জয়েন হতে চাইছে। এর সোর্সেস গুলো কোথা থেকে পাওয়া যায় না, সেটা হচ্ছে লিফি ভেজিটেবলস। লিফি মানে যে সমস্ত ভেজিটেবলের পাতা আছে, মানে একটু পাতা 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 আর কি, যেসব ভেজিটেবলের পাতা আছে, মানে শাক, এই শাক যেটাকে বলি আমরা, আমরা বাংলা কথায় কি বলি, শাক। শাক থেকে পাওয়া যায়, পাস্তা থেকে পাওয়া যায়, জঘন্য জিনিস খাস তোরা। আচ্ছা, ব্রেড থেকে পাওয়া যায়, লিভার থেকে পাওয়া যায়, সিরিল থেকে পাওয়া যায়। আমার পাস্তা ভালো লাগে না। আচ্ছা, বেশ ভালো, দারুণ জিনিস। তারপরে লাস্ট, সেটা হচ্ছে কি ভিটামিন বি 12। ভিটামিন বি 12 এর নাম কি বলো? এটা তো বলা উচিত। সায়ানোকোবালামিন, ভেরি গুড। এই সায়ানোকোবালামিনের দুটো ভেরিয়েশন আছে। একটা হচ্ছে কি হাইড্রক্সোকোবালামিন, আর একটা কি মিথাইল কোবালামিন। কি বললাম? সায়ানোকোবালামিন দু ধরনের হয়, একটা হচ্ছে কি হাইড্রক্সোকোবালামিন, আর একটা হচ্ছে কি মিথাইল কোবালামিন। এবং দুটোই হচ্ছে ভিটামিন বি 12 এর এই পার্ট। দেখো, এই কোশ্চেনটা আরআরবি এখনো পর্যন্ত দেয়নি, ভবিষ্যতে দিতে পারে। এটাও হচ্ছে ওয়াটারে দ্রাব্য আমার। ওকে, এটার জন্য যে রোগটা হয় সেটা কি না, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, অ্যানিমিয়ারই একটা অন্যরকম আর কি। একটা রোগের তো বিভিন্ন রকম হয় ভাই, আমরা তো আর ডাক্তারি পড়ছি না। হতে পারে, ঠিক আছে, পসিবল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই বলছি এটাও পসিবল। মিট এবং আদার এনিমেল প্রোডাক্ট থেকে এটা পাওয়া যায়। আর তোমাদেরকে আশা করি পিডিএফ আমি সাপ্লাই করে দিয়েছি, তোমরা সেইটা খুলেই দেখছো, এটা দেখার কোনো প্রয়োজন নেই। নেক্সট, যেটা আমাদের ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভিটামিন বি খতম হয়ে গেল, যে আলাদা করে দিয়েছি, ভিটামিন বি শেষ। পড়ে রইল কি ভিটামিন সি। ভিটামিন সি এটা কি না, এটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। কে জানে না বল এটা? ভিটামিন সি এর মানে উম, কি বলে, ভাইটামার, ভাইটামার বা সাইন্টিফিক নেমই হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ইম্পর্টেন্ট কি, এটা ওয়াটারে দ্রাব্য। ঠিক আছে, এটার জন্য স্কারভি রোগ দেখতে পাওয়া যায়। স্কারভি রোগটাও তোরা জানিস মোটামুটি। আর মেনি ধরনের এটা কোথায় থেকে পাওয়া যায়, মেনি ফ্রুটস, ভেজিটেবল, লিভার, হ্যাঁ, এই সমস্ত জিনিস থেকে পাওয়া যায়। তাহলে দেখো, কোশ্চেন ছিল আমাদের কি, যে ভিটামিন কে নিয়ে, মানে হচ্ছে কি না, যে ডেফিসিয়েন্সি কজেস এক্সেসিভ ব্লিডিং, সেটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের ভিটামিন কে। আগের দিন তোমাদেরকে আমি ভিটামিন কে এ এবং ভিটামিন কে সম্পর্কে যথেষ্ট বলে দিয়েছিলাম, এবং ভিটামিন ই সম্পর্কেও বলে দিয়েছি, ডি সম্পর্কেও বলে দিয়েছি। আজকে ভিটামিন বি আর সি এই দুটোকে কমপ্লিট করলাম। তাই তোমরা মনে রেখো যে তোমাদের ভিটামিন সেটা কিন্তু কমপ্লিট। তোমাদের কিন্তু যে ভিটামিন বলে যে জিনিসটা হয় সেটা কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেল। দুটো ক্লাস থেকে যদি কম্বাইন করে পড়তে পারিস, ভিটামিন শেষ। এরপরে তুই আমাকে কোশ্চেন করছিস, হ্যাঁ বল। জানি না, সম্ভাব্য ভিটামিনের অভাবে হয় না, হতে পারে, জানি না। বেশ, নেক্সট বলছে হুইচ পার্ট অফ দ্য ব্রেন রেগুলেটস ব্রিদিং। কোশ্চেনটা পড়েছিস? হুইচ পার্ট অফ দ্য ব্রেন রেগুলেটস ব্রিদিং, ব্রিদিং কে কন্ট্রোল করে, কোন পার্ট অফ ইয়োর বডি? বলো, অ্যান্সার বলো। স্বর্ণদীপ অ্যান্সার বলতো ভাই। বাকিদের মধ্যে কেউ? ব্রিদিং কে কন্ট্রোল করে, ব্রিদিং। মিড, কোথায় ছিলি তুই এতক্ষণ? মেডুলা। কিচ্ছু নোট করতে হবে না, যেটা যেটা বলবো সেটা সেটা নোট করবি। যাদের কাছে পিডিএফ আছে তাদেরকে নোট করার কোনো দরকার নেই। পিডিএফ যাদের কাছে ডাউনলোড করেছিস তাদেরকে নোট করার কোনো দরকার নেই। নেক্সট, দেখো,
নার্ভাস সিস্টেম বা নার্ভাস সিস্টেমকে দু ধরনের ভাগ করা যায়। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। খুব মন দিয়ে শোন, আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শুনে নে, বাকিটা তোরা পরে আলোচনা করবি। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আর একটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তোমাদের এই যে ছকটা রয়েছে এর বাইরে দেবে না, এগুলো তোমাদের না জানলেও চলবে। এইখান থেকে এত দূর পর্যন্ত তোমাদের এইরকম ডাইরেক্টলি কোশ্চেন দেবে না, কিন্তু এই কোশ্চেনটা দিতে পারে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কটা পার্ট আছে। দুটো পার্ট, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড। মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটি পার্ট, একটা হচ্ছে কি ব্রেন, আর একটা হচ্ছে, আরেকটা বলো, স্পাইনাল কর্ড। এবং এই দুটো থেকে যথেষ্ট কোশ্চেন আসে। আর একটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। এটার আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে স্টোমাটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। এবার এই অটোনমিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট, এরিয়া এই এই যে গ্ল্যান্ডস এইসব পড়ছিস না, এদেরও আবার দুটো পার্ট আছে, সেটা আমি বাদ দিয়ে দিয়েছি কারণ ওখান থেকে কোশ্চেন দেয়ই না। স্টোমাটিক নার্ভাস সিস্টেমের মধ্যে কি কি পড়ে? স্কিন, মাসেল, জয়েন্টস, হ্যাঁ, এ সমস্ত সেন্ড সিগন্যাল টু দ্য স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেন। এদের কাজই কি? স্পাইনাল কর্ড আর ব্রেন। এটা যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন বলে, এরা যাই করুক না কেন সব কিছুই পাঠাবে কোথায়? স্পাইনাল কর্ডের মাধ্যমে ব্রেনকে। স্বাভাবিক ব্যাপার। সুতরাং ওসব নিয়ে ঝামেলা করতে হবে না, আমি অত ডিটেলসে যাচ্ছি না কারণ তোমাদেরকে আমি বায়োলজি পড়াচ্ছি না। হ্যাঁ, তো পার্ট বলছি যে কি দিতে পারে না, তোমাদেরকে দিতে পারে যে নার্ভাস সিস্টেম কয় প্রকার, না সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং পেরিফেরাল নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম, ঠিক আছে। সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দু ধরনের হয়, দুটো দুটো পার্ট নিয়ে গঠিত, যেটা হচ্ছে কি ব্রেন আর স্পাইনাল কর্ড। আর পেরিফেরাল নার্ভাস সিস্টেম হচ্ছে স্টোমাটিক নার্ভাস সিস্টেম এবং অটোনমিক নার্ভাস সিস্টেম, এই দুটো নিয়ে তৈরি। ব্রেন কার পার্ট? না ব্রেন হচ্ছে স্টোমাটিক নার্ভাস সিস্টেমের পার্ট, এটা মনে রাখিস। ব্রেন, স্পাইনাল কর্ড সেন্ড সিগন্যাল টু দ্য মাসেল, সরি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট, কিন্তু ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড যে সিগন্যালটা পাঠায় কোথায়? না জয়েন্টসে, স্কিনে। এই যে ধর মাঝে মাঝে তোরা দেখেছিস কি এই এই কি বলবো, যে গালে পিম্পল হলে কি হয় বলতো তোদের? ব্যথা হয়, হয় কি হয় না? মেয়েরা এটা ভালো উপলব্ধি করতে পারবি যে গালে ছেলেদেরও পিম্পল হয় তার জন্য নয়। তো পিম্পল হলে কি হয়? ব্যথা, এই যে ব্যথা হচ্ছে স্কিনের মধ্যে যে ব্যথা হচ্ছে, স্কিন ধর কেটে গেল, স্কিন ওরিয়েন্টেড যে ব্যাপারগুলো, স্কিনে গরম লাগছে, ঠান্ডা লাগছে, বরফ ঘষছি স্কিনে। তো এই যে ব্রেন, এই যে ঠান্ডা লাগছে, গরম লাগছে, গোটাটাই আমাদেরকে কে বোঝায়? ব্রেন বোঝায়। তো এই সিগন্যালটা স্পাইনাল কর্ডের মধ্যে দিয়ে গিয়ে পৌঁছায় কোথায়? ব্রেনে। এটা কিন্তু স্টোমাটিক নার্ভাস সিস্টেমের পার্ট। ইউপিএসসি কোশ্চেন করেছিল, এজন্য বলে দিলাম আর কি। হ্যাঁ, যে তোমার স্কিনে কেটে গেছে বা পিম্পল হয়েছে এরকম একটা কোশ্চেন ছিল, সেটা যে তোমার ব্রেনে পৌঁছাচ্ছে, এটা কোন নার্ভাস সিস্টেমকে দর্শায়? না সেটা হচ্ছে স্টোমাটিক নার্ভাস সিস্টেম। মনে থাকে যেন, একটু দেখে নিস। নেক্সট, এইটা হচ্ছে তোমাদের ব্রেনের টোটাল স্ট্রাকচার, দেখে নাও। ব্রেন মোটামুটি ভাবে তিনটে নয় আরো পার্ট আছে, চারটে ইম্পর্টেন্ট পার্ট আছে। এটা হচ্ছে ফোর ব্রেন, এটা হচ্ছে মিড ব্রেন, একটা হচ্ছে হিন্ড ব্রেন, হ্যাঁ, আর একটাকে বলা হয় মেডুলা। ওকে, এই হিন্ড ব্রেনের মধ্যে, হিন্ড ব্রেন হচ্ছে এই জায়গাটায় রয়েছে, দেখো এই ছবিটাতে আরো ভালো করে দেখা যাচ্ছে, এইটাকে বলছে হিন্ড ব্রেন। ছবিটা দেখা যাচ্ছে তো, না দেখা যাচ্ছে না? এটা হচ্ছে কি, এটা হচ্ছে মিড ব্রেন, এটা হচ্ছে কি মিড ব্রেন। আর এই ওপরেরটাকে বলা হয় কি ফোর ব্রেন। এটা সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সব থেকে সবকটাই ইম্পর্টেন্ট ভাই, আমার ওরকম বলাটাই উচিত নয়। হ্যাঁ, ফোর ব্রেনের প্রচুর মানে গোজা মিল আছে আর কি। হ্যাঁ, দেখ, সেরিব্রাম কোথায় আছে? এখানে আছে। সেরিব্রাম কোথায় আছে? এখানে। ফোর ব্রেনে রয়েছে, ভালো করে দেখো। ওকে, আচ্ছা, এ তো যা আছে আছে, তোমরা শুধু এইটা জেনে রাখো, এটা আমি পরবর্তীকালে আবার দেখিয়েছি, এটা তোমাদের হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাসের মধ্যে রয়েছে। পিটুইটারি গ্ল্যান্ড কোথায় থাকে? হাইপোথ্যালামাসের একটা নিচে, মানে হাইপোথ্যালামাসের নিচে থাকে কি পিটুইটারি গ্ল্যান্ড, এটা একটু মনে রাখিস, এটা পরে আসছে আমি। বেশ, এবার একটুখানি এগুনো যাক। তাহলে আমাদের অ্যান্সার কি ছিল? মেডুলা। মেডুলা সম্পর্কে একটু জানি। মেডুলা কি না, মেডুলা ইজ লোকেটেড ইন দ্য ব্রেন স্টিম আউন্ড এই অ্যান্টেরিয়র টু দ্য সেরিবেলাম। আচ্ছা, আমাকে বোঝা তো এই কথাটার মানে কি, অ্যান্টেরিয়র কথাটার মানে কি? বাবু তাড়াতাড়ি, অ্যান্টেরিয়র কথাটার মানে কি? যে কোনো একজন বল। অগ্র, না, সামনে। ওই জন্যই বাংলায় লেখা উচিত ছিল সামনে, সেরিব্রালের
সামনে বা আগে, মনে থাকবে, সেরিবেলামের আগে মেডুলা রয়েছে। ছবিতে দেখ, দাঁড়া পরে আসছি, এখন আমাকে বিরক্ত করবি না, আমি এখন বকতে থাকবো, এখন আমি পরে। মেডুলা কোথায় আছে? সেরিবেলামের আগে, এটা হচ্ছে সেরিবেলাম, তার আগে রয়েছে কে? মেডুলা। দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না আগে বলো? সেরিবেলামের আগে রয়েছে কে? মেডুলা। দেখা যাচ্ছে? বেশ, নেক্সট, হেল্পস টু রেগুলেট ব্রিদিং, অর্থাৎ আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিই সেটা। হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল ফাংশন, সেটাও কি করে? রেগুলেট করে। এগুলো হেল্পস টু কথাটার মানে কি, এর কাজগুলো আমি এখানে লিখে দিয়েছি। হেল্পস টু ব্রিদিং, হেল্পস টু হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল ফাংশনিং, ডাইজেশন, স্নিজিং, স্নিজিং কথাটার মানে কি রে? স্নিজ করা, হ্যাঁ হাঁচি। সোয়ালোয়িং, সোয়ালোয়িং কথাটার মানে কি? গিলে ফেলা, ভেরি গুড। তাহলে এই সমস্ত কাজগুলো কে করায়? না সেটা হচ্ছে মেডুলা। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে। ইট ইজ এ সেন্টার ফর রেসপাইরেশন অ্যান্ড সার্কুলেশন। এই যে সার্কুলেট হতে থাকে সিগন্যাল, তার সেন্টার, ইট ইজ এ সেন্টার, ইট ইজ নট দা সেন্টার। ভালো করে বোঝো, এ আর দা এর মধ্যে পার্থক্য আছে। ইট ইজ দ্য সেন্টার ফর রেসপাইরেশন অ্যান্ড সার্কুলেশন কথাটার মানে হচ্ছে এটাই হচ্ছে একমাত্র সেন্টার। তা বলেনি ইট ইজ এ সেন্টার। ব্রেনের প্রত্যেকটা পার্টই হচ্ছে এক একটা করে সেন্ট্রাল, ধরে নাও, কারণ ব্রেন নিজেই হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের পার্ট। ঠিক আছে? তো সুতরাং এটা হচ্ছে ওই সিস্টেমগুলোর মধ্যে একটা সেন্টার যে তার মেন কাজ কি? রেসপাইরেশনকে কন্ট্রোল করছে, সার্কুলেশনকে কন্ট্রোল করছে। ওকে, মনে থাকবে কি মনে থাকবে না? এরপরে আচ্ছা আর কিছু দিইনি, এইটুকুই। আচ্ছা সার্কুলেশন তাই হলো। আচ্ছা তোমরা একটুখানি দেখে নিতে পারো যে যেটা হচ্ছে, আমি একটা কথা তোমাদেরকে বলি, যে সেন্সরি, এখানে আমার নোটে লেখা আছে হয়তো, হ্যাঁ, সেন্সরি অ্যান্ড নার্ভ সেল, নার্ভ সেলস, এই সেন্সরি বা নার্ভ সেল যেগুলো, সেন্সরি অ্যান্ড নার্ভ সেল, ওকে, ফ্রম দা, এটা স্টার্ট হচ্ছে কোথায় থেকে? ফোর ব্রেনে। এটা আছে কোথায়? ভালো করে বুঝবে, ফোর ব্রেনে আছে, এটা আছে ফোর ব্রেনে, ঠিক আছে? এবং নার্ভ সেন্সরি আর ফোর ব্রেনে আছে আর মিড ব্রেনে আছে। এটা আছে কোথায়? ফোর ব্রেন আর মিড ব্রেনে। কিন্তু এটা ট্রাভেল থ্রু কোথায় যায়? মেডুলাতে যায়। এবার ব্যাপারটা বোঝো, এই যে সেন্সরি আর নার্ভ সেল, এটা প্রেজেন্ট রয়েছে ফোর ব্রেন, মিড ব্রেন এগুলোতে। কোনটা কোথায় আছে পরের পরের টপিকে গিয়ে জানতে পারবে। কিন্তু এটা যে সিস্টেমটাকে, এই যে বলেছে সার্কুলেশনটা করাচ্ছে কে? মেডুলা। অর্থাৎ তোমার যে হাঁচিটা পাচ্ছে, এই যে হাঁচির যে, বা তুমি যে গিলে ফেলছো, এই যে চিন্তা ভাবনাটা, এটা আসছে কোথা থেকে? মেডুলা থেকে। জেনারেট হচ্ছে এখানে। ভালো করে বোঝো, তোমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে ফোর ব্রেনে এই সেলসগুলো, এই নার্ভগুলো রয়েছে। ধর মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমার পায়েতে হয়তো চোটটা লাগলো, কিন্তু আমার চোটটা পৌঁছাতে হচ্ছে কোথায়? মাথায়। তো তো এই পায়েতে যেটা রয়েছে, এটা ধর, এটা আমি পা দিয়ে বোঝালে বা তোরা বুঝতে পারবি না, তবুও বোঝাচ্ছি, এটা ধর ফোর ব্রেন, এখানে আমার রয়েছে ব্যাপারটা, কিন্তু পৌঁছাচ্ছে কোথায়? আমার মেডুলাতে। সেই জন্য মেডুলা কি করে? সার্কুলেশন করে। গোটা যে আমাদের যে সেন্সরি বা নার্ভ সেলগুলো রয়েছে, ওটা কে গোটাটাকে সার্কুলেট করে? কে? না সে হচ্ছে মেডুলা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এটা যেন মনে থাকে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি? ফোর ব্রেন। আর ফোর ব্রেনের স্ট্রাকচার হচ্ছে ঠিক এইরকম, ঠিক আছে? ফোর ব্রেন, ইট ইজ দ্য মেন থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য মেন থিঙ্কিং পার্ট অফ দ্য ব্রেন? না সেটা হচ্ছে ফোর ব্রেন। সব থিঙ্কিং যেগুলো আসে সেটা হচ্ছে আমার ফোর ব্রেন থেকেই আসে। ইট ইজ রেসপন্সিবল ফর কি কির জন্য? প্রসেসিং ইনফরমেশন, কন্ট্রোলিং ভলেন্টারি অ্যাকশন। ঘোড়ার ডিম পরীক্ষায় এটা আসবে না, কারণ এ এতটা তোমার দেবে না আর কি। হ্যাঁ, তোমাকে দেবে খুবই ছোট করে। তোমাকে দেবে কি না, বলবে এই যে ধর তোমাদের একটা এক্স আছে প্রত্যেকের জীবনে, ওই এক্স এর কথা যে তোমরা মনে রেখেছো, তোমাদের মনে রাখতে সাহায্য করেছে কে? সেটা হচ্ছে আমাদের ফোর ব্রেন।
এই যে তোমাদের কথায় কথায় যে এক্স এর কথা মনে পড়ে যায়, এটা মনে পড়ায় কে? এ সব হচ্ছে ফোর ব্রেনের কাজ। ঠিক আছে? কেন না ওটা মেমোরি রিকল করতে সাহায্য করে। মেমোরি সমস্ত কোথায় গিয়ে স্টোর হয়? আমার ফোর ব্রেনে। যেই মনে পড়লো সেই আমরা কান্নাকাটি করি, সেই তোমরা কান্নাকাটি করছো। তাহলে সমস্ত যে তোমার ইমোশনস, ওই ইমোশনটাও কন্ট্রোল করে কে? ফোর ব্রেন। মনে থাকবে কি মনে থাকবে না? যখনই তোমাদের এবার দেখো রিলেট করছি, এক্স এর কথা মনে পড়লো ফোর ব্রেন, কারণ এক্স এর কথা তাহলে আমার কি মেমোরিতে ছিল, রিকল করলো। রিকল করার পর আমি সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে ফেললাম, তার মানে সেটা আমার ইমোশন, সেটাও ফোর ব্রেনে ঘটলো। যেই আমার মনে পড়লো কান্নাকাটি করলাম, রাগ, কান্নাকাটি করতে করতে আমার রাগ চলে এলো, রাগ চলে আসার পর কি করলাম, কি করলাম, সঙ্গে সঙ্গে মানে আমার রাগ চলে এলেই একটা ঘুষি চলে যায় দেয়ালে। যেতে পারে কি যেতে পারে না? যেতে পারে কি যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ না দে। তাহলে যেই আমার ঘুষিটি চলে গেল দেয়ালে, তার মানেটা কি? আমার একটা ভলেন্টারি অ্যাকশন চলে এলো। রাগ উঠলো সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? একটা দেয়ালে ঘুষি মেরে দিলাম ডিপ করে। তাতে আমার আঙুল ফাড়লো কি না ফাড়লো আমার দেখার দরকার নেই। তাহলে কি হলো? এইটাও কন্ট্রোল করে কে? আমার ফোর ব্রেন। ঠিক আছে? তাহলে ওই যে কন্ট্রোল করছে ভলেন্টারি অ্যাকশনটাকে, যখনই তোমার ওই যে হাতে দেয়ালটায় মারলে সঙ্গে সঙ্গে তোমার হাতটা ফেটে গেল, তখনই তোমার অকাতে চলে এলে আর কি তুমি, যে না আমি কোনো ডাব্লিউডাব্লিউএফ চ্যাম্পিয়নশিপ নই, আমার আরেকটু মারলে দাদার ক্লাসে আমি লিখতে পারবো না, সুতরাং আমার আর দেয়ালে ঘুষি মারা যাবে না। ব্যাপারটা কি কন্ট্রোল হয়ে গেল। তাহলে তোমার ভলেন্টারি অ্যাকশন গুলো কন্ট্রোল করছে কে? ফোর ব্রেন। আর এই যে তোমার মনে পড়ে গেল যে আমার দাদা, দাদা যে ক্লাসটা না করে লিখতে পারলে দাদা পরবর্তীকালে মুখ খারাপ করবে, তা সেটা হচ্ছে কি? প্রসেসিং ইনফরমেশন। প্রসেসিং ইনফরমেশন। ঠিক আছে? তাহলে তোমার ইনফরমেশনটা প্রসেস করে ওকে ফোর ব্রেন। তাহলে আমার সাথে একবার রিপিট করো ভাই, যে কি কি? নাকি এক্স এর কথা মনে পড়া অর্থাৎ মেমোরি। মেমোরি যেই মনে পড়লো সঙ্গে সঙ্গে আমি কান্নাকাটি করতে শুরু করে দিলাম, আমার রাগ উঠতে শুরু করে দিল, সেই রাগ থেকে কান্না এলো, তাহলে আমার ইমোশনকেও কন্ট্রোল করছে কে? ফোর ব্রেন। মেমোরি হয়ে গেল, ইমোশন হয়ে গেল। যেই আমি ইমোশনাল হয়ে পড়ছি, দেয়ালে মারছি ঘুষি, তাহলে আমার ভলেন্টারি অ্যাকশন, সেটাও করছে কে? ফোর ব্রেন। সঙ্গে সঙ্গে ভলেন্টারি অ্যাকশনের পর আমি যখন ওই অ্যাকশনটা করতে গিয়ে আমি যখন দেয়ালে ঘুষিটা মেরেছি, আমার যন্ত্রণাটা হচ্ছে হাতে, এবং সঙ্গে সঙ্গে আমার মনে আবার আমার মেমোরি এবং তার সাথে সাথে ইনফরমেশন চলে যাচ্ছে আমার ব্রেনে কি, যে না দাদার ক্লাস আছে, দাদার ক্লাসে লিখতে হইবে। তাহলে ওই যে প্রসেসিং ইনফরমেশন ওটাও করছে কে? ফোর ব্রেন। আশা করি এর থেকে ভালো এক্সাম্পল দিয়ে কেউ মনে রাখাবে না। এরপরে আরো কিছু কিছু আছে, সেগুলো কি কি? যেটা পরীক্ষায় আসেই আসে আর কি। টাচ, স্মেল, হিয়ারিং, ভিজুয়াল রেসপাইরেশন, টেম্পারেচার রেসপিরেশন, সরি রেসপাইরেশন নয়, কথাটা রিসেপশন। মানে বোঝাচ্ছি, প্রথমবার যখন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, হাতে হাত রেখেছিলে, টাচ, ওই যে টাচের যে ফিলিংটা তোমার মেমোরিতে রিকল হয়েছে, সেটাও ফোর ব্রেন করাচ্ছে। খুব ভালো একটা গুচি, ফ্লোরা, এ সমস্ত কোম্পানির স্মেল মানে পারফিউম ইউজ করেছিল, সেই স্মেলটা যে তুমি বুঝতে পেরেছো, সেটাও করাচ্ছে কে? ফোর ব্রেন। ভিজুয়াল রিসেপশন, তার চোখেতে মানে জগৎ দেখেছিলে তুমি, মানে ব্যাপারটা হচ্ছে কি তার চোখ দুটো খুব সুন্দর আর কি। হ্যাঁ, এই যে তুমি দেখতে পেয়েছিলে তার চোখ দুটো সুন্দর, সেটা হচ্ছে তোমার কি? ভিজুয়াল রিসেপশনে তুমি দেখতে পেয়েছিলে, সেটাও তোমার ফোর ব্রেন করাচ্ছে। ঠিক আছে? টেম্পারেচার রিসেপশন, এটা আর আমি ডিটেলসে গেলাম না, তোরা বুঝে নে। হ্যাঁ, শরীরের যে মানে তোমাদের যে কোনো জায়গায় আগুনে হাত পড়ে গেলে যে গরমটা লাগছে আর কি, হ্যাঁ, তো সেটার জন্য দায়ী কে? ফোর ব্রেন। আশা করি বুঝতে পেরেছিস। এবার দুটো কোশ্চেন এখান থেকে আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, একদম মানে আমার সাথে সাথে মুখস্থ করে ফেলতে হবে। দেখো, ফোর ব্রেনে কি আছে না, লোভ আছে। লোভ কথাটার মানে কি রে? বায়োলজি বলতো, লোভ কথাটার মানে কি? না, লোভ মানে হচ্ছে লত্তি, লত্তি, লত্তি বুঝিস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, লোভ মানে এখানে লতি বোঝ। লতি মানে কি বলতো, পেঁচানো পেঁচানো কিছু আছে আর কি, এরকম পেঁচানো পেঁচানো জিনিস আছে। তোদেরকে যদি এই যে ফোর ব্রেন দেখতে পাচ্ছিস, এই যে এইগুলোকে বলে হচ্ছে লোভ। আরে হ্যাঁ রে বা, এইগুলোকেই লোভ বলে। এই লতি বুঝতে পারছি না? আরে ভাই লতি দেখি নাই? কচুর লতি। হ্যাঁ তো সেইটাকেই বলছি, বাংলা কথা ওটাকে লতি বলে, পাতি বাংলায়। এত তর্ক করিস না, বলছি এটা লতি লতি বলে, তুই গুগল সার্চ কর বা ডিকশনারি দেখ।
এবার হচ্ছে 4 ধরনের লোব আছে। ঠিক আছে? প্যারেটাল, ফ্রন্টাল, টেম্পোরাল আর অসিপিটাল বা অক্সিপিটাল একই ব্যাপার। হ্যাঁ? আচ্ছা, এই যে প্যারিটাল লোব এটা কি করে? না টেম্পারেচার, টেস্ট, টাচ অ্যান্ড মুভমেন্ট এগুলোকে কন্ট্রোল করছে। আচ্ছা, টেম্পোরাল লোব যেগুলো রয়েছে সেটা হচ্ছে প্রসেসিং অডিটরি সিগন্যাল অ্যান্ড মেমোরি। দেখ সবকটা এখানে রিলেটেড। ফ্রন্টাল লোব কি করছে? না সেটা হচ্ছে আমাদের প্ল্যানিং। এই যে তোমরা প্ল্যানিং করেছো যে ক্লাসে পড়াশোনা করবে না, ক্লাসে দেরিতে জয়েন করবে। এই যে এটা তোমাদের কে করাচ্ছে প্ল্যানিংটা? ফ্রন্টাল লোব। একদম, একদম, একদম। অর্গানাইজেশন, সেলফ কন্ট্রোল এই সমস্তগুলো করাচ্ছে কে? ফ্রন্টাল লোব। আর অক্সিপিটাল লোব কি করে? ওই যে তার চোখেতে তুমি জগৎ দেখেছিলে বা তুমি তোমার চোখ দিয়ে তাকে দেখেছিলে যে খুব সুন্দরী। তাহলে সেন্সিং অ্যান্ড প্রিসিভিং মেনলি ভিজুয়াল সিগন্যাল। তাহলে ভিজুয়াল সিগন্যালটাকে কে পাঠাচ্ছে? সেটা হচ্ছে অক্সিপিটাল লোব। ঠিক আছে স্বর্ণদীপ? হ্যাঁ বল বল বল। অ্যালজাইমা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ বলতে পারিস, কিন্তু অতটা তো জানি না, তবে ডিসলেক্সিয়া অন্য কারণে হয়। অ্যালজাইমারটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার বলতে পারিস, হ্যাঁ ওরকম একটা আলাদা কারণে হয়। তবে আমি যেটা পড়াতে পড়াতে সেখানেও পৌঁছাবো। হ্যাঁ, ডিসলেক্সিয়া একটা আলাদা জিনিস। আর ডিসলেক্সিয়া মানে হচ্ছে যেটা হচ্ছে তারে জমিন পর সিনেমাটা। না না, ডিসলেক্সিয়াতে কি হয়? অ্যালফাবেট গুলো উল্টো পাল্টা দেখে, তারপরে কথা আটকে যায়, হ্যাঁ জড়িয়ে যায়, সবই হয় ডিসলেক্সিয়া। এইটা আমরা পরবর্তীকালে আস্তে আস্তে এগুই দেখ দেখতে পাবি এটা সেরিবেলামে হয়। ঠিক আছে? সেরিবেলাম সব আছে আস্তে আস্তে পারবি। তাহলে আমরা প্রথম কাজ যেটা আছি সেটা আগে শেষ করি। সেটা কি, কোথায় আছি? না 4 ধরনের লোব। এটা হচ্ছে কি? প্যারিটাল, ফ্রন্টাল, টেম্পোরাল আর অক্সিপিটাল। ঠিক আছে? এবং 4টের কি কি কাজ প্রত্যেকটা আছে তোমরা এইখান থেকে, আমি এটা গোটাটা ইরেজ করে দিচ্ছি। ঝাঁটাঝাট একটা স্ক্রিনশট মেরে নাও। ঝট করে একটা স্ক্রিনশট মেরে নাও একটা। হয়ে গেলে শুধু আমাকে বলবা। দাঁড়াও, আগে মুছে ফেলি। এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দাও। কারণ এর পরের দিন যখন আমি, হ্যাঁ এর পরের দিন যখন আমি ধরবো আর যদি আমি না পাই, তাহলে তোমাদের খবর আছে। এটা থেকে দেখে দেখে বলবি। এইটা একটা স্ক্রিনশট নিয়ে নে। আচ্ছা, এটা তাহলে তাহলে তোমাদের হলো। এর পরে আমি এগুচ্ছি। নেক্সট, নেক্সট হচ্ছে আমাদের মিড ব্রেন। দেখো এটা হচ্ছে আমাদের ফোর ব্রেন ছিল, এটা কি আমাদের মিড ব্রেন। এই মিড ব্রেনটার বড় স্ট্রাকচারটা এরকম পারা দেখতে হয়। ঠিক আছে? এই বড় স্ট্রাকচারটা হচ্ছে এরকম দেখতে, আর এর নিচে রয়েছে হিন্ড ব্রেন, আর এইখানে রয়েছে আমাদের মেডুলা। এই জায়গাটায় রয়েছে কি আমাদের মেডুলা। যাই হোক, দেয়ার আর থ্রি পার্টস টু দ্য মিড ব্রেন। কি কি? কলিকুলি, কুলকুল। ঠিক আছে? আরটা হচ্ছে টেগেন্টাম বা টেগমেন্টাম, আর একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেলস। কি ভুলভাল নাম ভাই, তোরা একটু উচ্চারণ করিস। হ্যাঁ, তাহলে এই তিনটে হচ্ছে জিনিস নিয়ে মেন মেন যেটা, হ্যাঁ এই তিনটে কি কি বললাম? কলিকুলি। এই যে কলিকুলি আবার দু ধরনের হয়, একটা হচ্ছে সুপিরিয়র আর একটা হচ্ছে ইনফেরিয়র। ঠিক আছে? তারপরে কি না টেগেন্টাম, এইটি হচ্ছে টেগেন্টাম। এই যে বলেছে এই জায়গাটায় হচ্ছে টেগেন্টাম রয়েছে, দেখো ছবিতেও দেখানো আছে। হ্যাঁ, টেগেন্টাম। আরেকটা হচ্ছে কি না সেরিব্রাল পেন্ডাকলস। হ্যাঁ, বা সরি পেন্ডাকলস তো না, এটা কি কি বলে রে? পেডাঙ্কেলস। হ্যাঁ, এসব ভুলভাল উচ্চারণ ভাই, ওই জন্যই বায়োলজি আমি নিইনি জানিস তো। তো এই তিনটে অংশ নিয়ে গঠিত হয়। ওকে, এরপরে দেখা যাক যে এর কাজটা কি। নেক্সট দেখো, এর কাজ হচ্ছে মিড ব্রেন ফাংশন ইনভলভ মুভমেন্ট অফ বডি অ্যান্ড হেড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, as it provides passage for downward pathways for the cerebral cortex.
মানে জিজ্ঞেস করিস না, মানেটা হচ্ছে এটা হচ্ছে কি না, এই সেরিব্রাল কটেক্স যেটা আছে তার জন্য ও সিগন্যালটা যে নিচের দিকে পাঠাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে ব্যাপারটা বলতে চেয়েছে এই কারণে, অ্যাজ ইট প্রোভাইডস প্যাসেজ ফর ডাউনওয়ার্ড পাথওয়েজ ফর দ্য সেরিব্রাল কটেক্স। সেরিব্রাল কটেক্স আর কি, সেটা হচ্ছে মিড ব্রেনের নিচে আছে, নিচের দিকে। ঠিক আছে, এই মেডুলার এইখানে রয়েছে, মেডুলার এই জায়গাটা। হ্যাঁ, তো তার জন্য প্যাসেজটা দেয় কে না, সে হচ্ছে মিড ব্রেন। ওকে, তো এই যে আমাদের যে হেড আর বডির যে মুভমেন্টটা, সেটাও কার জন্য হচ্ছে, এই কারণেই হচ্ছে, এই মিড ব্রেনের ফাংশনের জন্যই হয়। আমি যে তোদেরকে ঘাড় নেড়ে নেড়ে পড়াচ্ছি, ক্যামেরা বন্ধ আছে তোরা দেখতে পাচ্ছিস না, এটা কার জন্য না, এটা হচ্ছে মিড ব্রেনের জন্য। আমি যে এই যে কোমর দুলিয়ে দুলিয়ে নাচিস তোরা আর কি, ধর কখনো নাচছিস, কার জন্য, মিড ব্রেনের জন্য। ইট ইজ এ চ্যানেল ফর দ্য স্পাইনাল কর্ড ট্রান্সমিটিং স্টিমুলি বা সেন্স, মানে সেন্সরি, মানে স্টিমুলি কথাটা মানে হচ্ছে সেন্স, ফ্রম দ্য হেড টু বডি টু ডাইরেক্ট ব্রেন। ব্রেনকে যে ডাইরেক্ট করছো, ব্রেনকে যে ডাইরেক্ট করছো, তোমার সেন্স যে ব্রেনকে ডাইরেক্ট করাচ্ছে, এটা কার জন্য হয়, এই যে সেন্সটা ট্রান্সমিট করছে কে না, সেটা হচ্ছে মিড ব্রেন। ইন মোটর মুভমেন্ট, পার্টিকুলারলি মুভমেন্টস অফ দ্য আই অ্যান্ড ইন অডিটরি অ্যান্ড ভিজুয়াল প্রসেসিং। মানে কি, কেউ বলতে পারবি এক কথায়? কোনো মেয়েকে দেখে চোখ মেরেছিস আজ পর্যন্ত? কোনো মেয়েকে দেখে চোখ মেরেছিস? হ্যাঁ ভাই, মেরেছিস ভাই। না মারতে জানলে সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মারার মন তো হয়েছিল কোনো মেয়েকে দেখে চোখ। আর চোখ মারার সময় কি হয়, ঘাটটা দেখবি হালকা নেমে যায়, বা যারা যারা নতুন নতুন মারে আর কি, হ্যাঁ চোখ ভাঁজ মেরে মারছে। তাই এই যে মুভমেন্ট অফ আই, তারপরে হচ্ছে কি, চোখ মারলি, সেটা কার জন্য, সেটা হচ্ছে মিড ব্রেনের জন্য। তারপরে এই যে টেরা চোখে বলে যে সবাইকে দেখে, সুন্দরী একটা মেয়ে ঢুকলো ক্লাসে, স্যার রয়েছে, কাউকে দেখতে পাচ্ছিস না, চোখ ঘুরিয়ে দেখতে হবে, তার জন্য দায়ী কে, মিড ব্রেন। মনে থাকবে কি মনে থাকবে না আমি যেটা বলতে চাইছি, না সেটা হচ্ছে আমাদের মিড ব্রেন দায়ী। আই মুভমেন্টের সাথে সাথেই একটা করে রিফ্লেক্স হয়, আই মুভমেন্টের সাথে সাথেই একটা করে রিফ্লেক্স হয়। এটা পরীক্ষায় কোশ্চেন এসছে আর আরবিতে। এটার জন্য দায়ী কে না, সেটা হচ্ছে মিড ব্রেন, মিড ব্রেন সরি। আই মুভমেন্ট প্লাস রিফ্লেক্স, এটার জন্য দায়ী কে না, সেটা হচ্ছে আমাদের মিড ব্রেন। মনে থাকে যেন, আমিও লিখে দিয়েছি, দেখো, মিড ব্রেন, ইট কানেক্টস ফোর ব্রেন অ্যান্ড হিন্ড ব্রেন। ইট অলসো নোন অ্যাজ, এই নামটা করতে পারলে, উচ্চারণ করতে পারলে তোরা পড়িস আর কি। হ্যাঁ, কি লেখা আছে বল, বল, এই যে গোল করে দিলাম, ইট ইজ নোন অ্যাজ মেসেনসিফ্যালন, মেসেনসিফ্যালন বা ফেলন, যেটা খুশি বলা যায়, মেসেনসিফেলন। হ্যাঁ, এটা কাকে বলে মেসেনসিফেলন? তোমাদের অপশনে মিড ব্রেন না দিয়ে মেসেনসিফেলনও দিতে পারে, সেটার জন্য, সেটা কার, সেটা হচ্ছে মিড ব্রেনেরই আরেকটা নাম। আর এই যে ফাংশনগুলো কি কি, মোটর কন্ট্রোল মানে হচ্ছে আই মুভমেন্ট অ্যান্ড রিফ্লেক্সেস। ঠিক আছে, হঠাৎ করে দেখলি যে চোখের সামনে আগুন জ্বলছে, দেখেছিস তো, হট করে দেখলি সঙ্গে সঙ্গে সরে চলে এলি, রিফ্লেক্স হয়ে গেল। বা একটা গরম জিনিস, মানে আগুনটা যেই চোখের সামনে দেখবি, হুট করে দৌড়ে উঠলো, তোরা পিছিয়ে গেলি, সেটা কার জন্য, সেটা হচ্ছে মিড ব্রেনের জন্য। সেন্সরি প্রসেসিং, মিড ব্রেন রিসিভ অ্যান্ড রিলে সেন্সরি ইনফরমেশন ইনক্লুডিং ভিজুয়াল অ্যান্ড অডিটরি সিগন্যাল। তাহলে ইনফরমেশনটা পাঠায় কে না, সেটা হচ্ছে মিড ব্রেন। স্লিপ অ্যান্ড ওয়েক সাইকেল, যেটা আমার খুবই খারাপ, মানে আমার মিড ব্রেন কাজ করছে না, আমার মিড ব্রেন একদমই কাজ করছে না, এটা বুঝতে হবে আমাকে। স্লিপ অ্যান্ড ওয়েক সাইকেল, যেটা যে কখন ঘুমবো, কখন আমার ঘুম আসবে, বা একটা রেগুলার রুটিনের মধ্যে থাকলে, এটা একটা সাইকেলের মধ্যে থাকে, তো সেটা কন্ট্রোল করে কে না, সেটা হচ্ছে আমাদের মিড ব্রেন। আশা করি বোঝা গেছে। এটা হচ্ছে আমাদের হিন্ড ব্রেন। হিন্ড ব্রেনের মধ্যে অনেক কিছু থাকে, সেরিবেলাম, পন্স, মেডুলা, হ্যাঁ, স্পাইনাল কর্ডের উপরের অংশটা, বা বাদ দিলেই পন্স, মেডুলা আর সেরিবেলাম, এই তিনটে নিয়েই হচ্ছে হিন্ড ব্রেন গঠিত আর কি, বলতে পারিস এক কথায়। নেক্সট, সেরিবেলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সেরিবেলাম সম্পর্কে তোমাদের একটু জানতে হবে। তোমরা আশা করি ছবিটা দেখতে পাচ্ছ, সেরিবেলামের ছবি পেয়ে গেছিস। এই যে সেরিবেলাম, উপরের যে অংশটা, এর উপরের অংশ, ওর উপরের অংশ, এটা কি, এটা কোন ব্রেন বলতো, আমাকে বলতো? বলে,
বেরো বেরো বেরো। এটাকে ওই জন্যই তো বললাম, এটাকে বলা হয় সেরিব্রাম। দেখ, ফোর হেডের যদি বলে একবার, আচ্ছা মাথার উপরে একটা পাতলা চামড়া থাকে, জানিস তো, ব্রেনের উপরে একটা পাতলা চামড়া থাকে। হ্যাঁ, সেটাকে বলা হয় কি সেরিব্রাম। আর সেরিবেলাম, এই দেখ এই দেখ এইটাকে বলছে সেরিবেলাম, যেটা বললাম কি হিন্ড ব্রেনের একটা পার্ট, দেখতে পাচ্ছি না, কত ছবি দেখিয়েছি এখানে। ঠিক আছে, পশ্চাৎ মস্তিষ্ক সেরিবেলাম থাকে, অগ্র মস্তিষ্কে নয়, পশ্চাৎ মস্তিষ্ক একদম মাথার পেছনে থাকে। ইট ইজ লোকেটেড এট দ্য ব্যাক অফ দ্য হেড, বিলো দা টেম্পোরাল। টেম্পোরাল হচ্ছে কি, যারা হচ্ছে অডিটরি ইনফরমেশন পাঠায়, অ্যান্ড অক্সিপিটাল মানে হচ্ছে যারা ভিজুয়াল ইনফরমেশন পাঠায়, মানে যে সেন্স, মানে যে নার্ভ নার্ভগুলো আছে আর কি আমাদের, অক্সিপিটাল লোব, লোব তো দেখিয়েছি। অ্যান্ড অ্যাবাভ দ্য ব্রেন স্টিম, ব্রেন স্টিম মানে হচ্ছে এই নিচেরটাকে বলছে, তার উপরে রয়েছে কে, সেরিবেলাম। ওকে, ইট ইজ রেসপন্সিবল ফর, বল এটা কি, আমি দেখতে পাচ্ছি না কি লেখা আছে বল। কোঅর্ডিনেট মুভমেন্ট, কোঅর্ডিনেট মুভমেন্ট মানে কি, না কন্ট্রোলিং ভলেন্টারি মাসেল মুভমেন্টস ইনক্লুডিং ব্যালেন্স অ্যান্ড পশ্চার। ওভারঅল ব্যালেন্স, এক কথায় যেটাকে বলে ওভারঅল ব্যালেন্স। ওই যে কোমরে হাত দিয়ে ছবি তুলছিস, বেঁকে দাঁড়াচ্ছিস, তোর পড়ে যাস যাতে পড়ে না যাস, সেই ব্যালেন্সটা দিচ্ছে কে, সেটা হচ্ছে সেরিবেলাম, আমাদের পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, মেনটেন মাসল টোন, লার্ন মোটর স্কিল, মোটর স্কিল শিখতে সাহায্য করে কে, সেরিবেলাম। হ্যাঁ, তারপর হচ্ছে মাসেল যে টোন রয়েছে সেটাকেও মেনটেন করে কে, না সেটা হচ্ছে সেরিবেলাম। এবার তোমাদেরকে যেটা জানতে হবে, যেটা খুবই ইম্পর্টেন্ট, যে সেরিবেলামে কি কি রোগ হয় পশ্চাৎ মস্তিষ্কে, না ডিফাংশন যদি হয় তাহলে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ কালো হয়ে গেছে একদম রে, যাই হোক, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি, এটা একটা রোগ হয়। অ্যাংজাইটি ডিসঅর্ডার, এই খাটি খাটি রেগে যায়, খাটি খাটি মানে ভুলভাল কাজকর্ম করতে থাকে, হ্যাঁ সেরকম। স্কিজোফ্রেনিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ডিসলেক্সিয়া, এই চারটে রোগই তোমাকে জানতে হবে ভাই। এই চারটে রোগের জন্য দায়ী কে, না সেটা হচ্ছে সেরিবেলাম। মানে সেরিবেলামে যদি কোনো ডিফাংশন হয়, হ্যাঁ ডিসফাংশন বলা হয়, মানে সেরিবেলামে যদি কোনো রোগ হয় তাহলে কি কি রোগ হতে পারে, না সেটা হচ্ছে এই চারটে: অ্যাংজাইটি ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া, ডিসলেক্সিয়া, অস্টিম স্পেকট্রাম ডিসঅর্ডার, হ্যাঁ এএসডি, এর ফুল ফর্মও আসে পরীক্ষায়। আশা করি বোঝা গেছে। এরপরে এই চারটে ব্রেনের সাথে একটা জিনিস আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম, এই যে এইখানে, এটাকে কি বলেছিলাম, পিটুইটারি গ্ল্যান্ড, যেটা কোথায় রয়েছে, হাইপোথ্যালামাসে। দেখো এটাই দেখিয়েছি, এইটা হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস, আর এইখানে রয়েছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ড, এইটা হচ্ছে আমাদের সেরিবেলাম, খুব সুন্দর দেখিয়েছে। এটা কি, মেডুলা অবলাঙ্গাটা, যেটাকে বলা হয় কি মেডুলা অবলাঙ্গাটা, এইটি। আচ্ছা, এই পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলে এক কথায় বলতে পারবি, মাস্টার গ্ল্যান্ড। মাস্টার গ্ল্যান্ড কেন, না এখান থেকে হরমোন, মেজর হরমোন যেগুলো রয়েছে সেগুলো সব এখান থেকে নির্গত হয়। আচ্ছা, এর সাথে আমার একটা প্রশ্ন আছে, সেটা কি, পিটুইটারি গ্ল্যান্ড থেকে মেজর হরমোন নির্গত হয়, এর ডাইরেকশনটা কে দেয়, কোন ব্রেনের পার্ট দেয়, সেটা হচ্ছে হাইপোথ্যালামাস। সেটা হচ্ছে কে, হাইপোথ্যালামাস। আমরা যখন হরমোন পড়বো তখন ওটা আরো ভালো করে জানবো। তো যাই হোক, এটা তোমাদের বলার দরকার ছিল তাই বলে দিলাম। এই যে দ্য মাস্টার গ্ল্যান্ড, ওকে, লিখে দেওয়া আছে দ্য মাস্টার গ্ল্যান্ড। দ্য পিটুইটারি গ্ল্যান্ড ইজ অল অ্যাবাউট দ্য সাইজ অফ এ পি, মটরের দানার মতো। ইট সিটস অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন, রাফলি বিহাইন্ড দ্য ব্রিজ অফ ইয়োর নোজ। ওটা বুঝতে এখন সময় লাগবে, পরে বোঝাবো। ইটস অফেন কল্ড দ্য মাস্টার গ্ল্যান্ড because it produces several hormones and control other glands, such as the thyroid gland and adrenal glands. এটা যখন আমরা হরমোন পড়বো তখন আমরা গোটাটা জানবো। তো যাই হোক, তোমাদের ব্রেনের কোশ্চেনটা আপাতত কমপ্লিট হলো। একদম এখান থেকে শুরু করেছিলাম, প্রত্যেকটা ব্রেনের পার্ট, তার কি ফাংশন, ঠিক আছে, গোটাটা কিন্তু আপাতত পড়া শেষ। নেক্সট কোশ্চেনের দিকে এগুলাম। বলো, ড্যাশ প্রেজেন্ট ইন দ্য সেন্টার অফ আ ফ্লাওয়ার ফর্মস দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। বলো, ঠিক করে অ্যান্সার দাও। যদি আমি পিস্টল বলি,
তাহলে কি সেটা ভুল হবে? এটা ধর অপশন ই। সবাই উত্তর দাও, অ্যান্সার কি এটার? কার্পেলও বটে, পিস্টেলও বটে। কেন না দাদা, এটা অপশন ই নয়, কার্পেল সমানই পিস্টেল। কার্পেল কি পিস্টেল বলা হয়, কার্পেল কি পিস্টেল বলা হয়। দেখো ছবি দেখো, কার্পেল কি পিস্টেল কি সব এখানে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখি কিছু লেখা আছে কিনা আছে, হ্যাঁ লেখাও আছে। বাবারে, মোট কথা ফ্লাওয়ারের 4টে ইম্পর্টেন্ট পার্ট আছে। আচ্ছা আগে আমি লিখিয়ে দিই, নাহলে আমি বোঝাতে পারবো না। একটা ফ্লাওয়ারের 4টে ইম্পর্টেন্ট পার্ট হয়, কি কি? একটা হচ্ছে সিপল, 2 পিটেলস, সরি লিঙ্ক চলে গেছিল বা নেট চলে গেছিল, তার জন্য বুঝতে পারিনি। চলো আবার স্টার্ট করতে হচ্ছে, উপায় নেই, চলো এখান থেকে স্টার্ট করি। চলো বলো, তাহলে কি বলছিলাম যে একটা ফ্লাওয়ারের টোটাল কতগুলো মেন পার্ট থাকে বাবা? 4টে। কি কি? এক হচ্ছে, বলো, সিপল বা সিপলস। 2 হচ্ছে পেটেলস। 3, বলো, স্টেমেন। আর 4, কার্পেল। কার্পেল অর পিস্টেলস। কার্পেলের জায়গায় কিন্তু পিস্টেল থাকতে পারে বা পিস্টেলস বলা হয়, হ্যাঁ। এই 4টে হচ্ছে আমাদের মেন পার্ট। এবং তার মধ্যে, জাস্ট এ সেকেন্ড, তার মধ্যে এই যে স্টেমেন আর যে পিস্টেল রয়েছে, এই দুটো হচ্ছে রেসপন্সিবল কিসের জন্য? রিপ্রোডাকশনের জন্য, বা রিপ্রোডাক্টিভ পার্ট। ভেরি গুড, রিপ্রোডাক্টিভ পার্ট। ক্লিয়ার হলো? এরপরে এরপরে হচ্ছে যে এই যে রিপ্রোডাক্টিভ পার্ট আমরা পেলাম, এসব তো ঠিক আছে। তোমাদের এর মধ্যে কোশ্চেন করবে কি, বলবে যে কোনটা আউটার মোস্ট। সিপল হচ্ছে আউটার মোস্ট, আমরা সব দেখব, ছবিতেও দেখব। সিপল হচ্ছে কি আউটার মোস্ট লেয়ার, ঠিক আছে। তোমাদেরকে জিজ্ঞেস করবে হুইচ পার্ট প্রোটেক্ট দ্য রিপ্রোডাক্টিভ পার্ট। কি বলবো? রিপ্রোডাক্টিভ পার্টকে প্রোটেক্ট করে কে? প্রোটেক্টেড বাই, বলো, পিটেলস বা পেটেলস। প্রোটেক্টেড বাই পিটেলস। ক্লিয়ার হলো? এরপরে এরপরে জাস্ট এ সেকেন্ড, চলো এরপর আমরা পার্টগুলোকে দেখে নিই। দেখো কি কি রয়েছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এখানে রয়েছে। কি কি রয়েছে বল? দেখ, স্টেমেনের দুটো পার্ট দেখতে পেয়েছিস, একটা হচ্ছে কি ফিলামেন্ট, আর একটা হচ্ছে আন্থের বা অ্যান্থার। এখানে সবুজ কালিতে লেখা ছিল বলে আমি এটা আরো লিখে দিয়েছি। দেখ এই বাইরের পার্টটাকে বলা হচ্ছে কি পেটাল। এই যে এই ভেতরে যেটা রয়েছে, এইগুলো, এই যে গোল গোল সাদা সাদা পাড়া যেগুলো রয়েছে, এগুলোকে বলা হয় কি অভিউল, ঠিক আছে। আর এই লম্বা নিচের দিকে যে ফুলের যে ডাঁটিটা থাকে, সেটাকে কি বলে রে? রিসেপট্যাকেল। আর এই যে পাপড়ি, একদম যেটা, একদম যে গোড়া থেকে যে পাপড়িগুলো বেরোয়, সেগুলোকে বলা হয় কি সিপল, বৃত্তি, যেটাকে কথা এক বাংলা কথায় বলে বৃত্তি, হ্যাঁ ঠিকই। আর এই দেখ কার্পেল হচ্ছে 3টে পার্ট নিয়ে গঠিত, বলো। সবিক একবার ইয়েটা বন্ধ করতো ভাই, যার মাইকটা খোলা আছে আবার বন্ধ করে দিত, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে কার্পেল হচ্ছে কি স্টিগমা আর ওভারি নিয়ে গঠিত। স্টাইলটা আলাদা, হ্যাঁ, স্টাইলটা ঠিক বলা যাবে না, হ্যাঁ ওর সাথেই রয়েছে ঠিক কথাই, কিন্তু স্টাইলটা এখানে না বলাটাই ভালো আর কি, বুঝলি তো? হুম। স্টাইল হচ্ছে এই স্টিগমা যেটার ওপর দণ্ডটা যেটা আর কি, সেটাকে বলা হয় কি স্টাইল। মানে স্টিগমা যার ওপরে রয়েছে সেটাই হচ্ছে কি স্টাইল। এটা হচ্ছে স্টিগমা, চ্যানেলটা, চ্যানেলটাই হচ্ছে কি স্টাইল। বলতে পারিস কার্পেরেলি পার্ট, তার জন্য নয়, অসুবিধা কিছু হবে না। আচ্ছা দাদা, এই ফিলামেন্ট জিনিসটা কি? না ফিলামেন্ট হচ্ছে যেমন হচ্ছে যেটা না থাকলে আমাদের কি হয়, বাল্বের যে তারটাকে বলা হয় ফিলামেন্ট। কি দিয়ে তৈরি একটু বলতো? নাইক্রোম তার দিয়ে তৈরি, তাই তো? যাই হোক, তো ওই রকম ফিলামেন্ট হচ্ছে কি, দেখ
এই অ্যান্থারটাকে যে ধরে রাখে সেই হচ্ছে কি ফিলামেন্ট। তোরা ফুল দেখতে পেয়েছিস নি, ফুলের সাথে বিচার করলেই বুঝতে পারবি। হুম। স্বর্ণদীপ তো আরো ভালো বুঝতে পারবে কারণ ও ছবি তোলা কাজ। আর এই গোটা যে অংশটা রয়েছে মাঝখানে যেখানে আমাদের গোটা রিপ্রোডাকশন সিস্টেমটা চলছে সেটাকে বলা হচ্ছে কি ওভারি। ওকে, বোঝা গেল? বোঝা গেল না? বোঝা গেল না? তা এই হচ্ছে আমাদের গোটা ফুলের একটা স্ট্রাকচার, আর তার হচ্ছে ঘোড়ার ডিম জিনিসপত্র। দেখ, এ ফ্লাওয়ার হ্যাজ ফোর ইম্পর্টেন্ট পার্টস, নেমলি সিপল, পেটাল, স্টেমেন, কার্পেল, সব লিখে দেওয়া আছে, বা পিস্টেল। এখানে হচ্ছে রিপ্রোডাকশন পার্ট অফ ফ্লাওয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আউটার মোস্ট সার্কেল। পিটেল আর দ্য রিপ্রোডাক্টিভ পার্টস। এই প্রোটেক্ট দ্য রিপ্রোডাক্টিভ পার্ট, সেটাকে না পিটেলস। এবার সিপল সম্পর্কে একটু জানতে হবে, যেটা কি না আর লিফ লাইক মানে পাতার মতো। দেখো সিপল কিরকম দেখতে, পাতার মতো না, হ্যাঁ কি না? এই যে পাতার মতো দেখতে জিনিসগুলো, তো সেটাই বলছে সিপল যেটা সেটা হচ্ছে লিফ লাইক অর্থাৎ পাতার মতো স্ট্রাকচার, লোকেটেড ইন দ্য আউটার মোস্ট সার্কেল অ্যান্ড প্রোভাইড প্রোটেকশন টু বাডস ইন দ্য ইনিশিয়াল স্টেজ অ্যান্ড আর কল্ড সাইলেক্স বা ক্যালিক্স, বা কি বলে রে, কাইলাক্সই তো বলে নাকি, বা ক্যালিক্স, ক্যালিক্স, হ্যাঁ একই ব্যাপার। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রোটেকশন ফ্রম বার্ডস মানে বার্ড, দেখ ভাই ফুল যখন হচ্ছে একদম কুড়ির মতো রয়েছে ধর, তখন ওকে তো প্রোটেক্ট করতে হবে রে ভাই। সে দেখবি তোরা যদি গাঁদা ফুল দেখে থাকিস, আমি গাঁদা দিয়েই বোঝাচ্ছি, গাঁদার দেখবি মুখটা কি থাকে এরকম এরকম বন্ধ করা থাকে, তাই না? যখন একদম ছোট থাকে, তো যেটা দিয়ে বন্ধ থাকছে সেটাই হচ্ছে ধরে নে সিপল, ঠিক আছে? হ্যাঁ, তাই তো, সেপালটা দিয়ে বন্ধ থাকে কেন না, ওটা প্রোটেক্ট করে বার্ডস থেকে। আর এই ইনিশিয়াল স্টেজ, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি না ক্যালিক্স। চলো নেক্সট, পেটাল জিনিসটা কি না প্রোটেক্টস দ্য ইনার রিপ্রোডাক্টিভ পার্টস, যেটা পড়লাম ইনার রিপ্রোডাক্টিভ পার্টস এর নাম কি কি না সেটা হচ্ছে স্টেমেন আর পিস্টেল। ওকে, স্টেমেন আর পিস্টেলকে বাঁচায়। ইট অ্যাট্রাক্টস, আরো একটা কাজ আছে যেটা কি না ইনসেক্ট ফর পলিনেশন। তাহলে অ্যাট্রাক্ট করে, তোমাদেরকে কোশ্চেন আসতে পারে যে পলিনেশনের জন্য ফুলের কোন পার্ট ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করে না সেটা হচ্ছে পেটাল বা পিটাল, পাপড়ি, যেটাকে এক কথায় বলা হয় পাপড়ি। অল পিটালস টুগেদার আর কল্ড করোলা, মানে যেটা আমাদের খেতে খুব বাজে লাগে, করোল্লা, ঠিক আছে? অল পিটালস এক কথায় তাদেরকে বলা হয় কি করোলা। এরপর আমরা পড়বো কি স্ট্যামেন। স্ট্যামেন জিনিসটা কি না স্ট্যামেন হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। তাহলে তোমার যদি বলা হয় যে মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার কোনটা, সেটা হচ্ছে আমাদের স্টেমেন। অ্যান্ড এ সিঙ্গেল ফ্লাওয়ার মে কন্টেন এ নাম্বার অফ স্টেমেন্স, কথাটার মানে কি একটা ফুলের মধ্যে একটাই স্টেমেন থাকবে এটার কোনো মানে নাই, অনেক কটা থাকতে পারে। বোঝা গেল কি বোঝা গেল না? চলো নেক্সট, আর কি পড়ে রইলো না সেটা হচ্ছে কার্পেল, মানে যে কথায় এক কথায় বলা হয় পিস্টেল, তাই তো? কার্পেলকে অলসো কল্ড পিস্টেলস আর দ্য ইনার মোস্ট, সব থেকে ভেতরে থাকে, অর সেন্টার পার্ট অফ দ্য ফ্লাওয়ার, ঠিক আছে? এই যে এ আর কভার্ড বাই স্টেমেন্স, মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার। তাহলে এটা যদি আমার কার্পেল হয়, তাকে ঘিরে রয়েছে কে স্টেমেন, তাকে ঘিরে রয়েছে কে স্টেমেন, মানে মেলকে ফিমেলকে রক্ষা করাটা মেলের কাজ, এখান থেকেই মনে থাকবে। কার্পেলের তিনটে পার্ট আমি বললাম ওখানে, স্টিগমা, স্টাইল আর ওভারি। স্টিগমা, স্টাইল, ওভারি। স্টিগমাটাকেও নিচ্ছে ওরা, তোরাও নিবি, স্টিগমা, স্টাইল, ওভারি। কার্পেল হচ্ছে তিনটে পার্ট। কোনটা স্টিগমা, একদম ওপরে যেটা, তারপরে এই দণ্ডটাকে বলছি কি স্টাইল, আর ওভারি মানে তো বুঝতেই পারছিস একদম ভেতরের পার্টটা, ঠিক আছে? এটাই এখানে লেখা আছে, দেখে নাও। কার্পেল কনসিস্ট অফ থ্রি পার্ট, স্টিগমা, টার্মিনাল পার্ট অফ দ্য কার্পেল, টার্মিনাল কথাটা মানে হচ্ছে একদম বাইরে, অ্যান্ড রিসিভস পলেন গ্রেনস ডিউরিং পলিনেশন, মানে পলিনেশনের পর যে গ্রেনটা সেটা রিসিভ করে কে না সেটা হচ্ছে স্টিগমা। স্টাইল কি করে না ইজ এলং পার্ট, মানে যে বললাম কি স্টিগমাকে যেটা দণ্ডটা ধরে রেখেছে সেটাই হচ্ছে কি আমাদের স্টাইল।
It attracts the stigma to the it attracts নয়, it attach to the stigma to the ovary. এখানে যদি ওভারি থাকে তার সাথে স্টিগমাকে অ্যাটাচ করে রেখেছে কে? সেটা হচ্ছে স্টাইল। এবং ওভারি কি না, ওভারি হচ্ছে ইজ দ্য সোলেন বটম পার্ট, মানে একদম ভেতরের পার্টটাই হচ্ছে ওভারি, এই ভেতরের পার্টটা হচ্ছে ওভারি অফ দ্য কার্পেল দ্যাট কন্টেন্স অভিউলস হ্যাভিং অ্যান এগ সেল। মানে কি, প্রত্যেকটা অভিউলে কি থাকবে, একটা করে এগ সেল থাকে। এই যে এটা হচ্ছে অভিউল, ধর এটা হচ্ছে একটা করে অভিউল, তাহলে প্রত্যেকটা অভিউলে একটা করে এগ সেল থাকবে। তাহলে একটা অভিউল কটা এক্সেল কন্টেন্ট মানে ধরে রাখতে পারে, সেটা হচ্ছে একটা। আমি কি ভুল বললাম আফুর? ঠিকই বলেছি। তাহলে প্রত্যেকটা অভিউল একটি করেই এক্সেল নিতে পারে। ডিটেলে পড়তে হবে। এস, দেখেছিস? হ্যাঁ ঠিকই লিখেছি, ঠিকই লিখেছি, একটা অভিউল একটাই এক্সেল ক্যারি করতে পারে। ওকে, তাহলে এই ছিল তোমাদের ফ্লাওয়ার, মানে ফ্লাওয়ারের রিপ্রোডাকশন সিস্টেমে বললেও বা ইয়েতে বললেও মোটামুটি তোমাদের কাজ চলে যাবে এইটা পড়লে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট বলো, প্রাইমারি গ্রোথ ইন প্ল্যান্টস অকার বাই, কার জন্য অকার হয় প্রাইমারি গ্রো প্ল্যান্টস? বোটানির কোশ্চেন রয়েছে আজকে দেখছি বেশি, বল। শুধু ওইটা, আর কিছুর জন্য হবে না? অপশন দেখো। স্বর্ণদীপ, এবার জানতে পারছিস তো? ইন্টারক্যালাই এবং এপিক্যাল, দুটোর জন্যই হয়। ইন্টারক্যালাই এবং এপিক্যাল দুটোর জন্যই কি হয় না, প্রাইমারি গ্রোথ অফ প্লান্ট, এই দুটো হয়। ওকে, এবার একটুখানি জেনে নে, বেশি জানতে হবে না, আমিও বেশি জানি না। তোদের চক্করে আমাকেও জানতে হচ্ছে, বুঝতে পারছিস তো? তবে আমার ভালোই লাগছে। ইন্টারক্যালাই, জঘন্য। ইন্টারক্যালাই যেটা রয়েছে, হ্যাঁ, মেরিস্টেম অকার্স অ্যাট দ্য বেস অফ দ্য নোডস, মানে পাতায় পাতায়, নোডস অর লিফ, ঠিক আছে, বেস পাতায় হয়, পাতায় পরিষ্কার করা। দ্য মেন ফাংশন ইজ টু প্রোভাইড এলংগেশন, মানে লম্বা করা, অ্যান্ড গ্রোথ, মানে মোটা সোটা করা আর কি পাতি কথায়, অফ দ্যাট পার্ট অফ দ্যাট প্ল্যান্ট হোয়ার দে আর প্রেজেন্ট, মানে যেখানে প্রেজেন্ট থাকবে শুধু সেখানেই কি করবে, গ্রোথ করাবে এবং এলং করাবে। আর এপিক্যাল মেরিস্টেম যেটাকে বলে ইজ দ্য রিজন অ্যাট দ্য টিপ অফ দ্য প্ল্যান্ট বডি, মানে এটা ধর একটা এটা ধর একটা প্ল্যান্ট, এই প্ল্যান্টের টিপ, এটাকে বলা হয় টিপ। এই প্ল্যান্টের বডির যে টিপ রয়েছে সেখানে প্রেজেন্ট থাকে কে না, সেটা হচ্ছে এপিক্যাল। ওই জন্য এটা হচ্ছে মেন। এটা না থাকলেও চলবে, এটা যদি অপশনে না থাকতো তোমাকে মেরে আসতো কি, মারতে কি, এপিক্যাল। ওকে, এপিক্যাল মেরিস্টেম ইজ এই টিপ অফ দ্য বডিতে থাকে, প্ল্যান্ট বডিতে। ইট হেল্পস দ্য ইনক্রিজ ইন দ্য ইনক্রিজিং দ্য হেড হাইট অফ দ্য প্ল্যান্ট। মনে থাকবে কি মনে থাকবে না, কিন্তু অপশনে এমন দিয়েছিল যে তোমাদেরকে দুটোই করতে হতো, ইন্টারক্যালায়ও ছিল এপিক্যালও ছিল, আর অপশনগুলো ওরকম ভাবেই চেয়েছে। যদি এখানে এবিসিডির মধ্যে যদি বলে দিত প্রাইমারি গ্রোথ না বলে মেন গ্রোথ বলে দিত, তাহলে অ্যান্সার হতো কি, এপিক্যাল মেরিস্টেম। আমি কি বলতে চাইলাম বুঝতে পারলি না? আর একবার লিখে দেবো। যদি বলে মেন গ্রোথ, অ্যান্সার হবে কি, এপিক্যাল মেরিস্টেম। দিয়েছিল কোথায় এরা? যাই হোক, না না মনে হয় এখনো তোরা কেউ মিলিয়েছিস রে অ্যান্সার কি এমটিএস এর? আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ মিথেন ইন বায়োগ্যাস, বলো। মিথেনের পার্সেন্টেজ কত বায়োগ্যাসে? একদমই তাই, একদমই তাই, 75%। এখানে এবার আমি তোমাদেরকে দেখিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে বায়োগ্যাস ইজ দ্য মিক্সচার অফ গ্যাসেস দ্যাট আর প্রডিউসড বাই ব্রেকডাউন অফ অর্গানিক ম্যাটার ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দ্বারা এখান থেকে কি আসতে পারে?
যদি আমাকে বলিস আমি কোশ্চেন করব, বায়োগ্যাসে কোন গ্যাস থাকে না? কি বললাম? বায়োগ্যাসে কোন গ্যাস থাকে না? সেটা হচ্ছে O2। অক্সিজেন থাকে না। কি কি থাকে? সেজন্য এটাকে বলা হয় অ্যানএরিবিক্যালি বা এরিওবাইক্যালি রেসপাইরেশন, যেটাকে বলিস আমরা শরীরের ক্ষেত্রে যেটাকে বলি কি রেসপাইরেশন, সেটা এখানে তো রেসপাইরেশন বলা যাবে না, তো এটাকে বলা হয় অ্যানএরিওবাইক্যালি, মানে যেখানে অক্সিজেনের কোনো জায়গা নাই। একটা হয় এরিওবাইক্যালি আর একটা হয় অ্যানএরিওবাইক্যালি। এরিওবাইক্যালি বললে সেখানে অক্সিজেন, হ্যাঁ, ওই যে বললো, কি বললি ভাই, বাংলাটা বলা একবার। আচ্ছা, অক্সিজেনের উপস্থিতিতে যেটা হয় সেটা কোন শোষণ? ব্যাস, ও যেটা বললো সেটা একটু মনে রাখিস, সভাত, হ্যাঁ, ওটা যেটা বললো। এবার তাহলে O2 থাকে না, সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে এটাই, তাহলে থাকে কে? সব থেকে বেশি থাকে মিথেন। কি থাকে? মিথেন। দেখো, CH4 45 থেকে 75% থাকে। সেকেন্ড যেটা বেশি থাকে সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2, 25 থেকে 50%। 3 নম্বরে যেটা থাকে সেটা হচ্ছে ওয়াটার ভেপার, H2O গ্যাস, 1 থেকে 5%। নাইট্রোজেন থাকে, তাহলে তোমার দেখো অপশনে দেবে যে CO2 থাকে না, O2 থাকে না, N2 থাকে না, ঘোড়ার ডিম, নাকি H2S থাকে না। কোনটা থাকে না? না সেটা হচ্ছে O2। মনে থাকবে, দেখ, নাইট্রোজেন থাকে 0 থেকে 1 5% মধ্যেই থাকে। অ্যামোনিয়াম সালফেট NH4 2S, NH4 থাকে, ট্রেস অ্যামাউন্ট মানে অল্প পরিমাণ হলেও থাকে। হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S থাকে। কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন ট্রেস অ্যামাউন্ট থাকে। তাহলে বুঝতে পারছিস তোদের কোশ্চেন কতটা ভুল হওয়ার চান্স বেশি থাকে। বায়োগ্যাসে কোন গ্যাস থাকে না? অক্সিজেন থাকে না। বাকি মোটামুটি তোরা যে গ্যাসগুলো জানিস, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো তিনটেই থাকে। আর এই চারটেই অপশনে প্রথমেই দেয়, মনে থাকবে। তাহলে কি কি থাকে দাদা? মেন হচ্ছে 8টা গ্যাস থাকে। কি কি? মিথেন, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার ভেপার, নাইট্রোজেন, অ্যামোনিয়াম সালফেট, হাইড্রোজেন সালফেট, কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন। এবার তাহলে বায়োগ্যাস তোমাদের শেষ হয়ে গেল ভাই, ঠিক আছে। বায়োগ্যাসের সাথে না হয় একটা জিনিস আমাদের মিশিয়ে যায়, যেটা হচ্ছে কি গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাসে কোন কোন গ্যাসগুলোকে গ্রিন হাউস গ্যাস বলে দাদা? বলো তো। সেটা হচ্ছে মিথেন, প্রথমেই মিথেন থাকবে। নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ওজোন, ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, সালফার ডাই অক্সাইড। তোরা কি জানিস যে এই গ্রিন হাউস গ্যাসের মধ্যে, গ্রিন হাউস গ্যাসের সব থেকে ইম্পর্টেন্ট যে এই ওজোন যে গ্যাসটা, হ্যাঁ, ওজোন কিসের জন্য দায়ী? মানে এই গ্রিন হাউসের জন্য ওজোন কিভাবে ক্ষতি করছে বলতো? ইউভি লাইট আসতে সাহায্য করছে, মানে ওজোন লেয়ার যেটা রয়েছে না সেটা, হ্যাঁ, ওজোন লেয়ারটা ফেটে গেছে। এই ওজোন লেয়ারটা ফেটে যাওয়ার জন্য একটা প্রোটোকল হয়েছিল সেটাকে বাঁচানোর জন্য। সেই প্রোটোকলটার নাম কি? মন্ট্রিয়াল প্রোটোকল। কত সালে হয়, কোথায় হয়? কানাডা। এগুলো মনে রাখতে হয় ভাই, ঠিক আছে। তাহলে গ্রিন হাউস গ্যাস আর বায়োগ্যাস যেন না ঘোলায়, মনে থাকবে। আমি দুটোই মোটামুটি দিয়ে দিয়েছি। নেক্সট নেক্সট আমরা শুরু করব কি, কেমিস্ট্রি। তাড়াতাড়ি, এবার একটু ঝটপট ঝটপট এগোবো, ঘোড়া ডিম এগোবে দাদা। The maximum number of electron that can be accommodated a cell depend on the formula, বলে ফেলো। 2n স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, n কি? n কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, মনে থাকবে। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দাদা এসব শুনি নাই, যারা আর্টসে পড়েছে, তোদের মধ্যে কেউই আর্টসে পড়েনি, সুতরাং অসুবিধা নেই। প্রিন্সিপাল প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, দেখো 4টে কোয়ান্টাম নাম্বার হয়, এন, এল, এম এল, আর একটাকে বলা হয় এমএস বা শুধু এসও বলে।
এনটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এলটাকে বলা হয় কি? এলটাকে কি বলে তাড়াতাড়ি বল। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সব পুড়িয়ে মেরে দিয়েছে এরা। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারটাকে আরেকটা নাম্বার আছে যেটাকে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। কি বলে? অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আমি আমার পিডিএফ এ সবটা ডিটেলসে আলোচনা করেছি। কেউ যদি না বুঝতে পারিস, অ্যাটমিক এনার্জির একটা ক্লাস করাবো, সেখানে বোঝাবো। এটা হচ্ছে এল এর হয়ে গেল। আচ্ছা দাদা, এম এল কে কি বলে? এম এল এর নাম কি? শুধু নামগুলো পড়াচ্ছি, আমি বেশি পড়াচ্ছি না। বল এম এল এটা আবার কি দেয় দাদা? এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। কি দেয়? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আমার খুব প্রিয় চ্যাপ্টার। এম এস কি দেয়? এম এস দেয় দাদা স্পিন কোয়ান্টাম নাম্বার। স্বর্ণদীপ আমার সাথে বলতে থাক। এন এল এম এস, এন এল এম বা এম এল, আর একটা হচ্ছে এম এস। বা না মনে রাখতে পারলে কি মনে রাখবি? এন এল এম এস মনে থাকবে। হ্যাঁ না দে রে ভাই, তোকে বলছি স্পেশালি, বুঝতে পারছিস না? হ্যাঁ, হ্যাঁ দিতে থাক। তাহলে এনটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এলটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এমএলটাকে কি বলা হয় দাদা? না ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর এমএস কে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। দাদা এগুলো খায় না মাথায় দেয়? প্রশ্ন আসতেই পারে। দাদা এগুলো খায় না মাথায় দেয়? খায়ও না মাথায়ও দেয় না। খায়ও না মাথায়ও দেয় না, বুঝেছো? এর প্রচুর কাজ, মানে এটা না হলে চলবে না আর কি, কিছু বলতে পারো। হ্যাঁ, এই চারটে মিলিয়ে কি দেয় জানিস? এই চারটে মিলিয়ে কি দেয় জানিস? লোকেশন অফ ইলেকট্রন। কি দেয়? এই চারটে মিলিয়ে লোকেশন অফ ইলেকট্রন। লোকেশন অফ ইলেকট্রন। তবে এটা সায়েন্সের ভাষায় ভুল। প্রবাবিলিটি দেয়, প্রবাবিলিটি। প্রবাবিলিটি দেয় যে ইলেকট্রনটা হয়তো বা এখানে থাকতে পারে। সেই জন্য তোমাকে এনএলএমএস এর তোমাদের যে পরীক্ষায় কোশ্চেন আসবে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী তোমাদেরকে পড়ানো হচ্ছে। দেখো এন এর নাম তোমরা জেনে গেছো, এন থেকে আমরা কি জানতে পারি সেটা জানতে হবে, এল থেকে কি জানতে পারি, আর এম থেকে কি জানতে পারি, বা এম এল থেকে। এসটাতে কিছু মানে বলে দিলেই বুঝে যাবি, সুতরাং ওটা নিয়ে চাপ নেই। দেখো এন কি দেয়? সাইজ দেয়। তোমাদের ভাষায় বলি, ঠিক আছে, সাইজ অফ দা সেল। এসব এখন বোঝাতে সময় লাগবে তাই বোঝাচ্ছি না। সাইজ অফ দা সেল অ্যান্ড এনার্জি, এগুলো পরীক্ষায় আসতে পারে। এনার্জি অফ দা সেল, সেল মানে ঘর, কক্ষ, ঠিক আছে। এল কি দেয় দাদা? শেপ অফ দা সেল। কি দেয় দাদা? শেপ অফ দা সেল তো নয়, সাবসেল, ঠিক আছে, যাই হোক, শেপ অফ দা সেল, যাই হোক। এমএল কি দেয় দাদা? বলো, কেউ বলো, তোমরা তো সব পড়েছো বাবা, হে হরিদাস। হ্যাঁ, এটা দেয় নাম্বার অফ অরবাইটালস। কিছুই মনে নেই। নাম্বার অফ অরবাইটালস, এই অরবাইটাল কি জিনিস হ্যানা তানা এসব জান। স্বর্ণদীপ তুই শুধু এইটুকু জান, ঠিক আছে, আমি এই গোটা চ্যাপ্টারটা পড়াবো তোদেরকে। এবার বিভিন্ন মানের জন্য এই যে শেপ পড়েছো না, এরকম হয়। শেপ জেনারেলি কি কি হয় বাবা? না তোমাদের আজ পর্যন্ত যে শেপগুলো পড়তে হবে বা তোমাদের জন্য যে শেপগুলো রয়েছে, তিন চার রকমের শেপ আছে। একটা হয় কি স্ফেরিক্যাল, একটা হয় স্ফেরিক্যাল, একটা হয় ডাম্বেল। ডাম্বেল তুলেছিস তো? এরকম দেখতে হয় রে, এরকম দেখতে, হ্যাঁ, ডাম্বেল। একটা হয় ডবল ডাম্বেল বা ডাবল ডাম্বেল। আর একটা হয় কমপ্লেক্স স্ট্রাকচার। আর একটা হয় কি দাদা? কমপ্লেক্স বা 8 ফোল্ড স্ট্রাকচার।
আমার পিডিএফ এ সব লেখা আছে, 8 ফোল্ড স্ট্রাকচার। ওকে, তোমরা শুধু এইটুকুই জানো, বাকি আর ডিটেলস আমি যাচ্ছি না, এখনই কেঁদে ফেলবে। নেক্সট কোশ্চেন করি। আর এটা হচ্ছে 2n স্কোয়ার ফর্মুলা থেকে আসছে। এই 2n স্কোয়ার ফর্মুলাটা কোথা থেকে আসছে? সেটা হচ্ছে পাউলির প্রিন্সিপাল থেকে। পাউলির প্রিন্সিপাল, পাউলির প্রিন্সিপাল কি বলছে এক কথায় বলে দিই, কোন অ্যাটমের 4টে কোয়ান্টাম নাম্বার এক হতে পারে না, ম্যাক্সিমাম 3টে হতে পারে, 4 নম্বরটা আলাদা হবেই। বোঝার দরকার নেই, শুনে নে ভাই। কি বললাম? পাউলির এক্সক্লুশন প্রিন্সিপাল বলে 2 ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম, কি বললাম? 2 ইলেকট্রনস অফ অ্যান অ্যাটম, এই কথাগুলো না বোঝার কিছু নেই, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো। ইলেকট্রন মানে জানো, অ্যাটম মানে জানো। ক্যান হ্যাভ can have, sorry, values, can have identical, sorry, identical values for all 4 quantum numbers. এইখানে শুধু একটা নো লাগিয়ে দে। তাহলে কি বললাম? No two electrons of an atom can have identical values for all 4 quantum number. মানে মনে রাখবি, একটা দুটো ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, তাদের এন এল এম এল এবং এম এস এই 4টে কোয়ান্টামের ভ্যালু এক হবে না, একটা অ্যাটমের যদি হয়। স্বর্ণদীপ, তুই এইটুকু বুঝতে পেরেছিস? কি বললাম? হিলিয়াম He2+ লিখিস, হিলিয়ামের কটা ইলেকট্রন আছে বল? দুটো, দুটো ইলেকট্রন আছে। বলছে হিলিয়ামের এই দুটো ইলেকট্রনের, দুটোই তো ইলেকট্রন, দুটোই তো স্বর্ণদীপ দিয়ে আসি, যমজ ছেলে তো, যতই যমজ হোক, বলছে এনএল এমএল আর এমএস কোয়ান্টামে তাদের 4টে ভ্যালু কখনো এক আসবে না। এইটুকু বুঝতে পেরেছিস? 3টে আসতে পারে, ম্যাক্সিমাম 3টে আসতে পারে, কিন্তু 4 নম্বরটা আলাদা হবে। কেন না? স্পিন কোয়ান্টাম নাম্বার, একটা যদি আপ স্পিন হয়, একটা অলওয়েজ হাফ মানে ডাউন স্পিন হবে। স্পিন সব সময় রোটেট হতে থাকে। কেউ যদি এরকম ভাবে ঢোকে একটা সেলের মধ্যে, তাহলে অন্যজন এইভাবেই ঢুকবে, নালে সে কক্ষপথে জায়গা পাবে না। অনেক ব্যাপার আছে, ঠিক আছে, সেগুলো বোঝার দরকার নেই, তোমাকে যেটুকু বোঝালাম তুমি বুঝলে। যে no two electrons of an atom can have identical values for all 4 quantum number. তার মানেটা হচ্ছে কি না, দুটো একই অ্যাটমের দুটো ইলেকট্রনের কখনোই কি হবে না, কোয়ান্টাম 4টে কোয়ান্টাম নাম্বার এক হবে না। মনে থাকবে কি মনে থাকবে না? মনে থাকবে না, মনে থাকবে না। এবং তার সাথে সাথে মনে রাখতে হবে কি, সবাইকে বলছি, সবাইকে বলছি, যে প্রত্যেকটা নামের ভ্যালু, এন হচ্ছে কাকে ডিনোট করে না, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এবং তোমাকে মনে রাখতে হবে যে এন থেকে আমরা কি জানতে পারি না, সেটা হচ্ছে সাইজ। এন থেকে আমরা কি জানতে পারি? সাইজ আর এনার্জির কথা জানতে পারি, এনার্জি অফ দ্য সেল। এল অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বা অ্যাঙ্গুলার মুভমেন্টাম কোয়ান্টাম নাম্বার, এখান থেকে আমরা কি জানতে পারি? শেপ, যে শেপগুলোর কথা তোমাদেরকে বললাম, স্ফেরিক্যাল, ডাম্বেল, ডাবল ডাম্বেল, 8 ফোল্ড স্ট্রাকচার, এই তো 4টে রয়েছে, আর তো কিছু নেই। এমএল যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সেখান থেকে আমরা কি জানতে পারি না, নাম্বার অফ অরবাইটালস, বা তার থেকে বড় কথা ওরিয়েন্টেশন অফ অরবাইটাল, এগুলো আমরা জানতে পারি। আর এস হচ্ছে কি দেয় আমাকে? স্পিন অফ কোয়ান্টাম, মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, তাই ইলেকট্রনটা কোন দিকে ঘুরছে ঘোড়ার ডিম, সেটা আমি বুঝতে পারবো। এই 4টে আপাতত তোমরা জেনে রাখো, আর কিছু করার দরকার নেই। এরপরে ভ্যালু ট্যালু সব আছে, পরে হবে। নেক্সট এটা পড়ো, কি বলছে? দ্য ডেন্সিটি অফ অ্যান আইডেন্টিক্যাল গ্যাস, এই সরি আইডেন্টিক্যাল নয়, আইডিয়াল গ্যাস ক্যান বি ডাবলড বাই হাবিং, হাবিং কথাটা মানে কি, এই যে এল এফ ছিল সেটা থেকে হাবিং, হাফ করেছে, দা প্রেসার, মাস, অ্যাবসলিউট টেম্পারেচার না ভেলোসিটি? অ্যান্সার বলো। কেন? প্রমাণ করতে পারবে? পারবো না দাদা। আমি আছি কি করতে, আমি আছি কি করতে, আমি কি, আমি মরে গেছি নাকি? এই যে আছি। ফ্রম আইডেন্টিক্যাল ইকুয়েশন পিভি ইজ ইকাল টু এনআরটি,
হ্যাঁ কি না? এন বাই ভি করে দিলাম ইজিক্যাল ইন্টু আর আর টি। এবার দেখ ডেন্সিটি ইজিক্যাল টু কি হয়, মাস পার ভলিউম, মানে হচ্ছে কি ডেন্সিটি বাই, আচ্ছা এবার দেখ মাস বাই ভলিউম, তার মানে কি লিখতে পারি, ডেন্সিটি বাই মাস ইজিক্যাল টু কি 1 বাই ভলিউম। ব্যাপারটা বুঝলি না তো? আমি দেখাই, না দেখালে বুঝ, কি যে হচ্ছে এটা। আচ্ছা দেখো, আমি বললাম ডেন্সিটি ইজিক্যাল টু মাস বাই ভলিউম, আমি বলছি 1 বাই ভলিউম এদিকেই রাখলাম আরো যাতে না ঘোলায়, ডেন্সিটি বাই মাস এদিকে নামিয়ে দিলাম, সমান কি বলতে পারি 1 বাই ভলিউম বলতে পারি, হ্যাঁ কি না দে? এই যে 1 বাই ভলিউম বা এটা লিখলাম, সেটাই এখানে লিখেছি দেখ, এন বাই ভি করেছি, তারপরেই বলেছি কি রো বাই এম, ডি বাই এম, এই ডি এর জায়গায় ওখানে কি বসাবো, গ্যাসের ক্ষেত্রে রো বসাবো, রো হচ্ছে তার ঘনত্ব, সেটাই ওখানে বসিয়েছি, আর কিছু করিনি, বেশি কিছু বাহাদুরি করিনি। এরপরে রো বাই এই যে বড় হাতের ক্যাপিটাল এম, এই কথাটা মানে হচ্ছে কি ছোট হাতের এম ইন্টু এন এ, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, এন এ মানে হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, সেটাকে শুধু আলাদা আলাদা করেছি, মানে রো বাই এম যেটা ছিল এটা সমানে আমি লিখতে পারি রো বাই এম এন এ, এই যে এম এন এ দুটো রয়েছে সেটাকে আলাদা আলাদা করেছি, রো বাই এম ইন্টু আর বাই এন এ, কারণ এই আটটাকে নিয়ে নিয়েছি আর কি, বুঝতে পেরেছিস তো? দেখ তোরা বুঝতে পারছিস কি বুঝতে পারছিস না আগে আমাকে বল, তারপর আমি এগুবো। ইন্টু টি, টি যেমন আছে থাকলো, রো বাই এম যেমন ছিল তেমন তাকে রেখে দিলাম, এই আর বাই এন এটাকে বলা হয় বোল্টজম্যান কনস্ট্যান্ট, কি বলে, বোল্টজম্যান কনস্ট্যান্ট, এই কে দ্বারা ডিনোট করা হয়, তাহলে রো বাই এম ইন্টু কে ইন্টু টি, সেজন্য পি সমান চলে এলো কি এই রো কে টি বাই এম, এখান থেকে যদি আমরা রো এর ভ্যালু বার করি তাহলে পাবো কি এমপি বাই কেটি, দিয়ে বলছে দ্য ডেন্সিটি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, তাহলে রো এর সাথে টেম্পারেচার কি রকম সম্পর্কযুক্ত, 1/t, অর্থাৎ ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে ডবল যদি করতে চাই এখানে ডেন্সিটিকে, তাহলে আমাকে টেম্পারেচারকে কি করতে হবে, হাফ করতে হবে। বোঝা গেল না, বোঝা গেল না বল স্বর্ণদীপ? খাতায় করা আছে এবং সব জায়গায় করা আছে, একটু দেখে নিবি। নেক্সট পড়ো, বলো 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 কোশ্চেন বলো। ড্যাশ ইজ নট অ্যান অ্যালোট্রোপ অফ আ কার্বন, বলো। ফুলারিন কি করে বলছিস রে তুই, পিটি দেবো না তোকে। কার্বন ডাই অক্সাইড অ্যালোট্রোপ কাকে বলে? অ্যালোট্রোপ ইজ ওয়ান অর মোর ফর্ম অফ আ কেমিক্যাল এলিমেন্ট দ্যাট ক্যান এক্সিস্ট ইন দ্য সেম ফিজিক্যাল স্টেট। অত না বুঝলে, একটাই মাত্র কার্বন, মানে একটাই থাকবে, গোটা স্ট্রাকচার একটা দিয়েই তৈরি হবে, যেমন এগুলো হচ্ছে সব কার্বনের, দেখো এগুলো সব কার্বনের, কার বললাম, এগুলো হচ্ছে সব কার্বনের অ্যালোট্রোপ। কি কি আছে, কারণ এখানে সব কার্বন, না 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 না, জাস্ট সেকেন্ড, জাস্ট সেকেন্ড, এটা তো বেঞ্জিনে হয়ে গেছে, এটা এই ছবিটা একটু ওদিক থেকে ওদিকে চলে এসছে, এখান থেকে পর, এই এটা এটা ছবিটা আমার একটুখানি বোঝাতে অসুবিধা হবে, এগুলো নয় আর কি, হ্যাঁ এই কার্বাইন ইথেন ইথেন 1,2 বিউটেন এগুলো নয় আর কি, এইগুলো 3 ফোল্ড কার্বিন 4 ফোল্ড কার্বিন এগুলো সব কার্বন দিয়ে তৈরি, আর কিছু নয়, এইচ ডায়মন্ড সি ডায়মন্ড, হ্যাঁ বেঞ্জিন তো হবে না, গ্রাফাইট বা পলিবেঞ্জিন যেটা দিচ্ছে, পলিবেঞ্জিন কি আমার ঠিক জানা নেই, পলিবেঞ্জিনটা সম্পর্কে আমার একটুখানি সন্দেহ আছে, তবু একটু দেখে বলবো, হ্যাঁ আমি যাই হোক এখানে স্ট্রাকচার দিকে গন্ডগোল করে ফেলেছি, যাই হোক আমি তোদেরকে পড়িয়ে দিই ব্যাপারটা তাহলে বুঝতে পারবি, হ্যাঁ স্ট্রাকচার দিতে গিয়ে গন্ডগোল করে ফেলেছি, এখানে দেখে নে কি কি আছে এখানে, ফুলারিন এটাও একটা অ্যালোট্রোপ, ডায়মন্ড একটা অ্যালোট্রোপ, গ্রাফাইট একটা অ্যালোট্রোপ, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কি অ্যালোট্রোপ, কেন না এগুলো একটাই মাত্র জিনিস দিয়ে তৈরি যেটা হচ্ছে কি কার্বন, ঠিক আছে, বোঝা গেল কি বোঝা গেল না? ডায়মন্ড, গ্রাফাইট, ফুলারিন, গ্রাফিন, গ্রাফিন ছিল ওখানে, হ্যাঁ গ্রাফিন, হ্যাঁ এই যে গ্রাফিন রয়েছে, গ্রাফিন এগুলো সবই হচ্ছে কি, এগুলো হচ্ছে আমাদের কি বলে অ্যালোট্রোপ,
মনে থাকবে কি মনে থাকবে না? কারণ সবকটাই কার্বন দিয়ে তৈরি। এই এই একই রকম অক্সিজেন এবং এটা হচ্ছে O2 আর এটা হচ্ছে N2 নাইট্রোজেনের, এগুলোর অ্যালোট্রোপ আছে। ডাই নাইট্রোজেন, হেক্সাইন, ঠিক আছে? তারপরে কি না, অক্টা অ্যাজাকুবেন, অক্টা এটা আলাদা, অ্যাজাকুবেন, ঠিক আছে? তারপরে টেট্রা নাইট্রোজেন, তারপরে হচ্ছে ট্রাই নাইট্রোজেন, সলিড নাইট্রোজেন, এগুলো সবই হচ্ছে কি, এগুলো হচ্ছে নাইট্রোজেনের কি বল, বল, অ্যালোট্রোপ। অক্সিজেনের অ্যালোট্রোপ কোনগুলো? ডাই অক্সিজেন, ওজোন, টেট্রা অক্সিজেন, অক্টা অক্সিজেন। তার মধ্যে ওজোনের রং হয় ব্লু আর অক্টা অক্সিজেনের রং হয় রেড, এটাও লিখে দিয়েছি। আর ডাই অক্সিজেন হয় কালারলেস। ভারী জল কি D2O, তাই হয়? ছাগল, বলছি আলাদা হলেই হবে না, ওই জন্যই এখানে ছবিটা দেওয়াটা গন্ডগোল হয়েছে। এই ছবি, এই স্লাইডটাই আমার ডিলিট করে দেওয়া উচিত। কি করা উচিত? ডিলিট করে দেওয়া উচিত। ডিলিট করে দিয়েছি, যা ছাতার মাতা, কি বানাতে গিয়ে কি বানাচ্ছিলাম। তাহলে বোঝা গেল এগুলো হচ্ছে নাইট্রোজেনের, এগুলো হচ্ছে অক্সিজেনের, আর যেটা পড়ালাম সেটা হচ্ছে কার্বনের। মনে থাকবে কি মনে থাকবে না? এর সাথে আরেকটা লিখে নে, যেটা কি কি বললাম, যেটা ওখানে ছবিতে উড়িয়ে দিলাম, যেটা হচ্ছে গ্রাফিন, যেটা নামটা বললাম কি, গ্রাফিন, এটাও হচ্ছে একটা কার্বনের অ্যালোট্রোপ। মনে থাকবে কি মনে থাকবে না? আশা করি থাকবে। চলো নেক্সট, নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজেস ফ্রম, মানে জানতে চেয়েছে পিরিয়ডিক টেবিলে নন মেটালিক ক্যারেক্টার কোথা থেকে কোথায় বাড়ে, বলতে পারবি কেউ? কেন? লেফট থেকে রাইটে যদি যাই তাহলে কি হয়, মেটালিক ক্যারেক্টার বাড়ে। মেটালিক ক্যারেক্টার কি হয়, বাড়ে। আর মনে রাখবি লেফট থেকে রাইটে যদি যায়, আর যদি ডাউনের দিকে যাস তাহলেও কি হয়, মেটালিক ক্যারেক্টার বাড়ে। তোদের তো এরকম টটকি মেরে পড়া অভ্যাস, সেই জন্য বলে দিলাম আর কি। লেফট থেকে রাইটে গেলেও বাড়ে, ওপর থেকে নিচে এলেও বাড়ে। ওপর থেকে নিচে যেটাই আসিস সেটাকে বলা হয় গ্রুপ। কত ছোট করে পড়াচ্ছি দেখ। আর লেফট থেকে রাইটে যেটা যাস সেটাকে বলা হয় পিরিয়ড, ঠিক আছে? বোঝা গেল না, বোঝা গেল না? তাহলে একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে গেলে মেটালিক ক্যারেক্টার বাড়ে। কেন বাড়ে? কেন বাড়ে, কি কারণ ঘোড়ার ডিম? জানতে হবে, কিচ্ছু করার নেই, এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে। তোমাকে বলে দেবে পিরিয়ডিক টেবিলের প্রত্যেকটা যে এলিমেন্ট রয়েছে, দেখিয়ে দিই, এই যে পিরিয়ডিক টেবিল, কেমন লাগছে দেখতে? চকচকে। কেন লাগছে চকচকে? কারণ তোমরা জানো না, ঠিক আছে? জানলে আর চকচকে লাগবে না, জীবনটা শেষ হয়ে যাবে। পিরিয়ড তাহলে কি বললাম, লেফট থেকে রাইট, আর গ্রুপ হচ্ছে আপ থেকে ডাউন। এই যে আপ থেকে যদি ডাউনের দিকে যাও, ঠিক আছে, আপ থেকে ডাউনের দিকে যাও, আর লেফট থেকে পিরিয়ড 1 2 3 4 5 6 7, এসব ভুলভাল দিয়েছে। হ্যাঁ, পিরিয়ডিক টেবিল ফর এলিমেন্ট এইটুকুই জান আপাতত। তাহলে যেটা বললাম সেটা মনে রাখবি। তাহলে এই যে এখানে আছে অ্যালকাইলি মেটাল, হ্যাঁ, অ্যালকাইলি আর্থ, এসব জানতে হবে না আপাতত। এইসব জানাতে গেলে এটা হচ্ছে পিরিয়ডিক টেবিলটা। আর তোরা মোটামুটি 30 পর্যন্ত একটু মনে রাখিস তো, 30 পর্যন্ত অ্যাটমিক নাম্বার সমেত। হা, হি, লি, বে, বো, কা। আচ্ছা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, লিখে দেবো, লিখে দেবো কি? হ্যাঁ, মনে রাখার নাম সিস্টেম, কি বললাম? হা, হি, লি, বে,
বো, বো, কা, তারপরে নু, ফু, ফু, নে, না, মা, সি, পি, সি, মাসি, মাসি পিসা, আহ, মাসি পিসা, CLARK। পি এর পরে কে আছে রে, ভুলে গেলাম যে। মাসি, পি, পি কোথায় গেল, হ্যাঁ পিসা, সাই তো লিখছিলাম না, এস এর পরে ইয়ে লিখে দিয়েছিলাম। দূর দূর, মাসি পিসা, তারপরে তোরা খাতায় লেখ এস, এস, CLARK, মানে মাসি পিসা ক্লার্ক। হা হি লিবে বোকা নো ফুনে নাম মাসি পিসা ক্লার্ক। মনে থাকবে কি মনে থাকবে না? তারপরে একটুখানি পড়তে হবে, আগে পড়ে নাও তারপরে। CLARK লিখেছিস, CLARK হয়ে গেল। তারপরে হ্যাঁ 20 নম্বরটাও লিখে নে, CLARK, CA। ক্লার্ক হচ্ছে ক্লার্কের হওয়ার পর সে CA হয়ে গেছে আর কি, হ্যাঁ। তারপরে হচ্ছে কি SCTIV, CRMNFE, কি বললাম, কিরম করে মনে রাখবি? SCTIV, এটুকু মনে রাখলি। তারপরে CRMNFE, মনে থাকবে কি মনে থাকবে না? SCTIV, CRMNFE, তারপরে CONICUZN, CONICUZN, আমার সাথে বলতে থাক। হা হি লিবে বোকা নো ফুনে নাম মাসি পিসা ক্লার্ক। ক্লার্ক মানে হচ্ছে CLARK, CA, কমপ্লিট হয়ে গেল। SCTIV, CRMNFE, CONIZN, CUZN, এই জেডেন আর সিইউ এই দুটোর মধ্যে ঘোলায়, ঠিক আছে। জেডেন, সিইউ হচ্ছে সবসময় মনে রাখবে 29, তাহলে জেডেনটা অটোমেটিক্যালি 30 হয়ে যাবে। কি মুখস্থ হবে না হবে না আগে বল। হা হি লিবে বোকা নো ফুনে না মাসি পিসা ক্লার্ক, SCTIV, CRMNFE, CONICUZN, SCTIV, CRMNFE, CONICUZN। মনে থাকবে কি মনে থাকবে না? চেষ্টা করলে দেখে যাবে না, ছড়াটা একবার বল, সবাই মিলে বল একসাথে। হা হি, ওরকম করে নয়, ধীরে ধীরে। হা হি লি বে বো কা, হয়ে গেল। নু ফু নে না, আমি আমি ছন্দ করে দিচ্ছি, হা হি লি বে বোকা, এত দূর হয়ে গেল। নো ফু নে না, হয়ে গেল। মাসি পিসা ক্লার্ক, এত দূর পর্যন্ত হয়ে গেল একসাথে। সিএ, সিএ হয়ে গেল, শেষ, কমপ্লিট, শেষ। সিএ হয়ে গেল। তারপরে SCTIV, CRMNFE, CONICUZN, হয়ে গেল কমপ্লিট। আবার কি, ঘোড়ার ডিম। ওকে, আচ্ছা যেটা পড়াচ্ছিলাম সেটা তো পড়তে, হ্যাঁ, গোটা গোটা পিরিয়ডিক টেবিল মুখস্থ থাকে। যাই হোক, যেটা বলছিলাম যে গ্রুপের তাহলে কি বললাম, ওপর থেকে নিচেতে এলে কি হয়, মেটালিক ক্যারেক্টার বাড়ে। আর লেফট থেকে রাইটে গেলেও কি হয়, পিরিয়ডের মেটালিক ক্যারেক্টার বাড়ে। কেন, হোয়াই? এই হোয়াই থেকেও কোশ্চেন আসে, বলবে অ্যাটমিক রেডিয়াস, কি বলবে, অ্যাটমিক রেডিয়াস কোন দিকে বাড়ে কোন দিকে কমে বলতো? মেটালিক ক্যারেক্টার বাড়ছে তার মানেই কি হবে, রেডিয়াস বল কমবে। মেটালিক ক্যারেক্টার বাড়ছে মানেই রেডিয়াস কমবে, তার মানে কি, একটা পড়লে দুটো পড়া হয়ে যায়। যেটা খুশি মনে রাখ, যদি লেফট থেকে রাইটের দিকে যাই তাহলে রেডিয়াসটা কমে যাবে দাদা, তার মানে অটোমেটিক্যালি মেটালিক ক্যারেক্টার বেড়ে যায়। যদি ওপর থেকে নিচে আসি দাদা তাহলে রেডিয়াসটা কমে যায়, তাহলে অটোমেটিক্যালি মেটালিক ক্যারেক্টারটা বেড়ে যাবে। উল্টোটা মনে রাখ, লেফট থেকে রাইটে যদি যায় মেটালিক ক্যারেক্টার বেড়ে যায়, তার মানে অটোমেটিক্যালি রেডিয়াস কি হচ্ছে, কমে যাচ্ছে। ওপর থেকে নিচে যদি আসি তাহলে আমার মেটালিক ক্যারেক্টারটা দাদা বাড়ে, তাহলে রেডিয়াসটা কি হবে, অটোমেটিক্যালি কমে যাবে। হ্যাঁ কি না? এই 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 আমি কি পড়াচ্ছি রে? ওপর থেকে নিচে গেলে কখনো ইয়ে হয়?
এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, আমি কি পড়াচ্ছি রে? উপর থেকে নিচে যদি যায় তাহলে আমার রেডিয়াস অলওয়েজ কম বাড়বে। হুম, ওপর থেকে নিচে গেলে রেডিয়াস বাড়বে, তার মানে মেটালিক ক্যারেক্টার অবশ্যই কমবে। কি পড়াচ্ছিলাম এতক্ষণ ধরে আমি? মেটালিক ক্যারেক্টার কমবে। ঠিক আছে, কি পড়াচ্ছিলাম? ভুলভাল তোরাও কেউ ঠিক করে দিসনি রে আমাকে। ছি 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 ছি। আবার বলছি, লেফট থেকে রাইটে গেলে আমার রেডিয়াস কি হয়? কমে যায়। তাহলে আমার মেটালিক ক্যারেক্টারটা বাড়বে। তাহলে যে একটা উল্টো হলে আরেকটা উল্টোটাই মনে রাখতে হবে। আমি পড়াতে গিয়ে বুঝে, আর উপর থেকে নিচে গেলে আমার রেডিয়াস বাড়ছে, তার মানে মেটালিক ক্যারেক্টার কমে যাবে। এই রেডিয়াস বাড়ার সাথে কিভাবে সম্পর্কিত? হুম, ওটাই তো ফিজিক্স। দেখো, মেটালিক ক্যারেক্টার কিরকম বাড়ে আর কিরকম কমে। মেটালিক ক্যারেক্টার রেফার্স টু হাউ রেডিয়ালি অ্যান অ্যাটম লুজেস অ্যান ইলেকট্রন। বোঝাচ্ছি, আগে এটা পড়ে নে। কনভার্সলি দ্য নন মেটালিক ক্যারেক্টার ইজ কনসার্নড উইথ হাউ রেডিলি অ্যান ইলেকট্রন গেন অ্যান অ্যাটম গেন অ্যান ইলেকট্রন। কোনো ইলেকট্রন যদি কেউ নিয়ে নেয়, ধর এখানে রাজ রয়েছে, রাজ যদি ইলেকট্রনটাকে নিয়ে নেয় তাহলে রাজ হয়ে যাবে কি নন মেটালিক, আর রাজ যদি ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে কি হয়ে যাবে? মেটালিক। এইটুকু মনে রাখতে পারবি তো, না মনে রাখতে পারবি না? কেউ যদি ইলেকট্রন নিয়ে নেয় তাহলে সে নন মেটালিক, আর ছেড়ে দিলেই মেটালিক। এটুকু মনে থাকবে। এবার দেখ, অ্যাজ উই মুভ লেফট টু রাইট দ্য অ্যাটমিক রেডিয়াস কি হয়? ডিক্রিজেস হয় ইন আ পিরিয়ড, ডিউ টু হুইচ অ্যাট্রাকশন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন ইনক্রিজেস। ওকে, অ্যাট্রাকশনটা বেড়ে যায়। ডিউ টু দিস অ্যাট্রাকশন ইজ ইজিয়ার টু গেন ইলেকট্রন। অ্যাট্রাকশন তো ভালোই তো, রাদার দ্যান লুজ দেম, মানে হচ্ছে যার রেডিয়াস ছোট। তোদেরকে এখন অনেক কিছু পড়াতে হবে। এইটা যদি আমার নিউক্লিয়াস হয়, ধর এই গোটাটাই হচ্ছে নিউক্লিয়াস, এর বাইরে এটা ধর ইলেকট্রন মাইনাস ই মাইনাস ঘুরছে, ধর স্বাভাবিকভাবে ঘুরছে, এটা ধর রেডিয়াসটা হচ্ছে খুব ছোট, তাহলে এ যতটা অ্যাট্রাকশন ফোর্স দিয়ে ধরে রাখবে, যদি এতটা বড় হয় তাহলে কি সে ধরে রাখতে পারবে? তোর কি মনে হয়? দূরত্বের প্রেম আর কাছের প্রেম দুটোর মধ্যে কোনটা টেকে বেশি? জেনারেলি কোনটা টেকে? যেটা কাছে রয়েছে সেটা টেকে, হ্যাঁ কি না? তাহলে একইভাবে যে দূরে রয়েছে, যে ইলেকট্রনটা দূরে রয়েছে, তাকে ছেড়ে দেওয়াটা তো সুবিধা। তাহলে যার রেডিয়াস যখন তাহলে তার বেড়ে যাচ্ছে, ইলেকট্রনটা ছেড়ে দিতে পারছে, ইলেকট্রনটা ছেড়ে দিতে পারছে। বোঝা গেল কি বোঝা গেল না? হ্যালো, তাহলে ইলেকট্রনটা যদি যে ছেড়ে দিতে পারে তাহলে কি হবে? Therefore the non-metallic as we move left to right in a period। হ্যাঁ ঠিকই তো লিখেছি, লেফট টু রাইট যদি অ্যাটমিক রেডিয়াস যদি আমার ডিক্রিজ করে, হ্যাঁ অবভিয়াসলি অ্যাট্রাকশনটা আমার ডিক্রিজ করতে। হ্যাঁ, ইলেকট্রন তাহলে আমার কি হবে? ছেড়ে দিলে কি হয়ে যাবে? নন মেটালিক হয়ে যাবে, এই মেটালিক হয়ে যাবে। ইলেকট্রন ছেড়ে দিলে মেটালিক হয়, অত ছাড়া ইলেকট্রন ছেড়ে দিলে মেটালিক হয়ে যায়। কিন্তু লেফট থেকে রাইটে গেলে আমার কি হবে? লেফট থেকে রাইটে গেলে আমার অ্যাট্রাকশন ফোর্সটা কি হয়ে যায়? বেড়ে যায়। কেন না? রেডিয়াসটা ছোট হয়ে যায়। রেডিয়াস যদি ছোট হয়ে যায় তাহলে আমার অ্যাট্রাকশন ফোর্সটা কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তাহলে সে কি ইলেকট্রনটা ছাড়তে পারবে? পারবে না। তাহলে তাই কি হবে? নন মেটালিক যে ক্যারেক্টারটা রয়েছে সেটা বেড়ে যাবে। ওকে, আর যত গো ডাউন টু দ্য গ্রুপ দ্য অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস। অ্যাটমিক রেডিয়াসটা বেড়ে যাবে, মানে উপর থেকে নিচে যত আসবো আমার অ্যাটমিক রেডিয়াস কি হয়ে যাবে? বেড়ে যাবে। অ্যাটমিক রেডিয়াস যদি আমার বেড়ে যায় তাহলে আমার ইলেকট্রনটা ছেড়ে দেওয়াটা কি হয়ে যাবে? সুবিধাজনক হয়ে যাবে। তাহলে আমার কি হবে? মেটালিক ক্যারেক্টারটা বেড়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না বল? ওসব যা পড়েছিস আগে ভুলে যা, আমি যেটুকু বোঝাচ্ছি সেটুকু বোঝ। এটা হাঁটা, এটাকে তোদের, এটা আমার মনে হয় গোটাটাই বলতে ভুল করে দিয়েছি, গোটাটাই আমি ভুল করে দিয়েছি। ভুল করেছি মানে কি, পড়াতে পড়াতে বকতে বকতে গোটাটাই ভুল বলেছি, আমি ঠিক করে দিচ্ছি। মুচ্ছে না হতো চা, দেখেছিস? দেখ, বললাম কি,
যে রেডিয়া সরি রেডিয়াস যদি আমার কমে যায়, রেডিয়াস যদি কমে যায় তাহলে মেটালিক ক্যারেক্টার কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর রেডিয়াস যদি আমার বড় হয়ে যায় তাহলে নন মেটালিক ক্যারেক্টারটা, রেডিয়াস যদি আমার ছেড়ে ছোট হয়ে যায় তাহলে মেটালিক ক্যারেক্টারটা কমে যাবে। আর যদি রেডিয়াস বেড়ে যায় তাহলে মেটালিক ক্যারেক্টারটা, একটা দিয়ে মনে রাখ, মেটালিক ক্যারেক্টারটা বেড়ে যাবে, একটা দিয়ে মনে রাখ। রেডিয়াস ছোট হলে মেটালিক ক্যারেক্টারটা ছোট হবে, মানে কমে যাবে। রেডিয়াস বড় হলে মেটালিক ক্যারেক্টারটা আমার বেড়ে যাবে। বোঝা গেল কি বোঝা গেল না আগে বল। ওসব ধারণা বাদ দে, আগে এটা বোঝ, রেডিয়াস যত ছোট হবে তত আমি ইলেকট্রনকে ধরে রাখবো, ছাড়তে চাইবো না। না ছাড়লেই কি হয়ে যাবে, সে নন মেটালিক। তাহলে মেটালিক ক্যারেক্টার অটোমেটিক্যালি কি হয়ে গেল, কমে গেল। বোঝা গেল? আর রেডিয়াস যত বড় হচ্ছে আমি ইলেকট্রনটাকে কি করে দেবো, ছেড়ে দেবো, তাহলে আমার মেটালিক ক্যারেক্টারটা কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। হ্যাঁ কি না, এইটুকু বুঝতে পেরেছিস কিনা বল আগে। এটা বুঝে গেছিস, তাহলে এইটাই মনে রাখ, ওইসব ভুলভাল জিনিসগুলো মনে রাখিস না, সেটাই এখানে লেখা আছে। ওকে, এরপরে যেটা মনে রাখতে হবে সেটা কি, শুধুমাত্র ওইটা মনে রাখলে হবে না, মনে রাখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটিটা একটু মনে রাখতে হবে, যেটা কোশ্চেনে দেয়। হ্যাঁ, সেটা কি না, অ্যাজ উই গো ডাউন, যদি ডাউনে যাই গ্রুপের তাহলে কি হয়, মুভ ডাউন ডিক্রিজ করে, ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কমে যায়। যদি আমরা নিচের দিকে যাই তাহলে কি হবে, ইলেকট্রোনেগেটিভিটি কমে যাবে। আর যদি লেফট থেকে রাইটে যায় তাহলে আমার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যায়। মনে থাকবে কি মনে থাকবে না, ইলেকট্রোনেগেটিভিটি মনে রাখতে হবে, কিছু করার নেই। হ্যাঁ, ওপর থেকে নিচে গেলে ওপর থেকে ডাউন দ্য গ্রুপ কমে যায়, ওপর থেকে নিচে এলে কমে যাবে। আর যদি বাম থেকে ডায়ে যায় বেড়ে যাবে। কারণ টারণ পরে পড়বো আমরা। আচ্ছা, যদি বলে বেসিক ক্যারেক্টার মানে বেস ক্ষার হবে না ইয়ে হবে অফ অক্সাইড, যদি ডাউন দ্য গ্রুপে যায় তাহলে কি হয়, ইনক্রিজ করে। আর লেফট থেকে রাইটে গেলে ডিক্রিজ করে। মনে রাখতে হয় ভাই, এই কনসেপ্টগুলো মনে রাখতে হবে, আমার কিচ্ছু করার নেই, এখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তাহলে এবার আমরা কোশ্চেনে ফিরে যাই, কোশ্চেনে কোনটা অপশনে হবে বলো। সোডিয়াম আর ক্লোরিন, সোডিয়াম আর ক্লোরিন। কেন দাদা, না সোডিয়ামের গ্রুপ নাম্বার হচ্ছে 1, ক্লোরিনও গ্রুপ নাম্বার হচ্ছে 1, কিন্তু এর পিরিয়ড হচ্ছে 3rd, আর এর পিরিয়ড হচ্ছে সরি সরি গ্রুপ নাম্বার হচ্ছে 9, ক্লোরিনের গ্রুপ নাম্বার হচ্ছে 9 আর পিরিয়ড হচ্ছে 3rd। সোডিয়ামের গ্রুপ হচ্ছে 1, পিরিয়ড হচ্ছে 3rd, ক্লোরিনের গ্রুপ হচ্ছে 9 আর পিরিয়ড হচ্ছে 3rd। পিরিয়ড 3rd হলে কি হবে, 1 থেকে 9 এর দিকে চলে যাচ্ছে, তো 1 থেকে 9 এর দিকে চলে যাচ্ছে, সুতরাং বেড়ে যাচ্ছে। আর বেড়ে গেলে কি হয়ে যাবে, এর যে নন মেটালিক ক্যারেক্টার রয়েছে সেটাও বেড়ে যাবে। মনে থাকবে কি মনে থাকবে না, তোরা শুধু এইটুকুই মনে রাখ আপাতত, ঘুলিয়ে যাবে নাহলে আবার আমার মতো। রেডিয়াস যদি কমে যায় আমার মেটালিক ক্যারেক্টার কমবে, রেডিয়াস যদি আমার বেড়ে যায় মেটালিক ক্যারেক্টার বাড়বে। মনে থাকবে কি মনে থাকবে না, মনে থাকবে, তাই তো, মনে থাকবে। আর যত আমি নিচের দিকে যাব ইলেকট্রোনেগেটিভিটি আমার কমে যাবে, যত আমি বাম থেকে ডায়ে যাব তত আমার ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাবে। আর বেসিক ক্যারেক্টার অফ অক্সাইড যেটাকে বলছে সেটা হচ্ছে আমার যত আমার নিচের দিকে যাব তত আমার বাড়বে, আর যত আমি বাম থেকে ডায়ে যাব তত আমার কমবে। ওকে, আচ্ছা এর পরের কোশ্চেনগুলো আমি তোদের জন্য ছেড়ে দিলাম। হ্যাঁ, আর আমি ঘাটাচ্ছি না, হেনরিজ ল হ্যানা তানা অনেক কিছু আছে। আর ফিজিক্সটা তো গোটাটাই বাদ চলে গেল মোটামুটি, কিন্তু তোরা মোটামুটি পিডিএফ আপাতত পর, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, মাঝখানে একটা দিন দেখে এই গোটাটা আমরা আলোচনা করব। অসুবিধা আছে কারুর? এরপরে পড়ালে মাথা খারাপ হয়ে যাবে, একদিনে এত নিতে পারবি না। ঠিক আছে, প্রচুর 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 প্রশ্ন আসবে রেলে, প্রচুর, কিচ্ছু করার নেই। হুম, তাহলে অবশ্যই পড়াবো, এটা আমি গোটাটা পড়াবো, আমি তৈরি করেছি।
রেডিয়াস বাড়লে মেটালিক ক্যারেক্টার কি হবে? বাড়বে। রেডিয়াস যদি তাহলে একটা মনে রাখলে অপরটা কমে গেলে কমে যাবে, ঠিক আছে, এটুকু মনে রাখলি। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি? ডাউন দা গ্রুপে যদি যাই, ওপর থেকে নিচে যদি আসে তাহলে কমবে, ইলেকট্রোনেগেটিভিটিটাও কমে যাবে। আর যদি লেফট থেকে রাইটে যাই তাহলে বাড়লো। ওকে, বেসিক ক্যারেক্টার যেটাকে বললাম, এই বেসিক ক্যারেক্টার অফ অক্সাইড, ডাউন দা গ্রুপ, ডাউনে গেলে কি হবে? বেসিক ক্যারেক্টার বেড়ে যাবে। ওকে, ডাউনে গেলে বেড়ে যাবে। আর যদি লেফট থেকে রাইটে যাই তাহলে বেসিক ক্যারেক্টার কমে যাবে। হ্যাঁ, হুম হুম, একদমই তাই। আচ্ছা, তোরা কি বলছিস যে আমি গোটারে করাবো? হ্যাঁ, আমাকে বললাম আমি এখনই করাবো। আচ্ছা, লাস্ট কোশ্চেনটা বলে দিই, লাস্ট কোশ্চেনটা বলে দিই। কেমিস্ট্রি, ইফ উই টেক এ স্মল অ্যামাউন্ট অফ ওয়াশিং সোডা অ্যান্ড অ্যাড অ্যাপ্রক্সিমেটলি 1 ml অফ ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিড, হোয়াট উইল বি অবজার্ভ? কি অবজার্ভ করবো বলো? CO2 বেরিয়ে আসে, CO2 গ্যাস কামস আউট। আমি শুধু এইটুকু বলে দিচ্ছি, আর বেশি কিছু বলবো না, এইটাই লাস্ট। Na2CO3 প্লাস HCl, এখান থেকে বেরোয় কি? NaCl প্লাস H2O প্লাস CO2। ওকে, এবার এটাকে ব্যালেন্স কর, এটা 2 বসিয়ে দে, এখানে 2 রয়েছে, এখানে 2, ওখানে 2, এখানেও 2 বসিয়ে দে, হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। তাহলে এবার এখানে সমতা চিহ্ন দিয়ে দাও, হয়ে গেল। এই CO2 গ্যাসটা বেরোয়, বুজবুজি কাটে এটা। এবার এই যে বুজবুজি কাটছে না, CO2 গ্যাস নর্মাল, CO2 আর কি নর্মালে, আর কি নর্মাল টেম্পারেচার বা নর্মাল প্রেসারে কি হয় বলতো, মানে জলে দ্রাব্য হয় না, মানে ওয়াটারের সাথে মেশে না, সেজন্য বুজবুজি কেটে বেরিয়ে যায়। প্রেসার হালকা ছেড়ে দিলে কি হয়ে যাবে? বেড়ে যাবে, বেরিয়ে যাবে। এইটা এই প্রিন্সিপালটাকে বলা হয় হেনরির প্রিন্সিপাল, হেনরির ল। C=KP, ঠিক আছে। কে হচ্ছে হেনরির ল কনস্ট্যান্ট, পি হচ্ছে পার্সিয়াল প্রেসার অফ দ্য গ্যাস, আর সি হচ্ছে কনসেন্ট্রেশন ডিজলভ। হ্যাঁ রে, তোরা কোকো কলা খাস নাই? কোকো কলা, সেখানে কি করা হয়? কার্বন ডাই অক্সাইড গ্যাসকে হাই প্রেসারে ওই লিকুইডটার মধ্যে মেশানো হয়। যখনই তোরা প্রেসারটাকে ছিপিটা খুলে রিলিজ করিস, কি করিস? কার্বন ডাই অক্সাইডটা বুজবুজি কেটে বেরিয়ে যায় না, ঝাঁকিয়ে দিয়ে, ঝাঁকিয়ে দিয়ে লোকের গায়ে দিয়ে দিচ্ছিস, বদমাইশি করছিস, সেলিব্রেশন করছিস অনেকে। কি করে হয়? ওটা হচ্ছে হেনরির ল এর প্রিন্সিপালের উপর দাঁড়িয়ে আছে। ওকে, পড়িস একটুখানি, আমি নেক্সট দিন এটা ভালো করে বোঝাবো, আজ আর ঘাঁটাচ্ছি না। তাহলে গোটা ফিজিক্সটা আমি বাদ রাখলাম, ওটা আমি আলোচনা করবো, কারণ ওটা প্রচুর বড়। ওকে, তো চলো আজকের জন্য এইটুকুই, আমিও ক্লান্ত।